আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা? তোমরা যারা এখন আসলে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আসলে এখন বায়োলজি অনেক সময় ধরে পড়া একটা প্যারা। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের অবশ্যই এইটা মাথায় রাখতে হবে যে আমার ভার্সিটি বায়োলজির কিছু বাইন্ডিং আছে, আমার অত বেশি পড়ার দরকার নাই। আমাকে এখন আসলে কি পড়তে হবে যে কি পড়তে হবে না এটা বেশি গুরুত্বপূর্ণ ভাবা। যেমন এই চ্যাপ্টারটা জিনতত্ত্ব ও বিবর্তন, তুমি যখন একাডেমিক লাইফে পড়ছো, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি ছিল? এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল চেকার বোর্ড। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল চেকার বোর্ড। চেকার বোর্ড না পড়ে পরীক্ষায় গেলে ভাই তুমি সিকিউ অ্যান্সার করতে পারত না। কিন্তু এখন আমাদের চেকার বোর্ড লাগবে, লাগবে না এমন না, কিন্তু এই চেকার বোর্ড থেকে প্রাপ্ত তথ্যগুলা বেশি গুরুত্বপূর্ণ। আমরা চেকার বোর্ড থেকে প্রাপ্ত তথ্যগুলা পড়বো, বা চেকার বোর্ডটা কেন আঁকলাম এটা জানতে হবে। কেন আমরা চেকার বোর্ডটা আঁকলাম এইটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? কিন্তু ওই যে আঁকা লাগবে না চেকার বোর্ডটা আমাদের, সো এটা আমাদের জন্য একটা বিশাল বড় রিলিফ। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো যে ভাই মেন্ডেল, আমাদের মেন্ডেল সাহেব কেন মটরশুঁটি নিছে। ওকে, সে নিল মটরশুঁটির গাছ। এখন এইটা নিয়ে যে তার দুইটা সূত্র আছে, দুইটা সূত্র কোনটা দ্বারা কি বোঝায়। ওকে, দুইটা সূত্র দ্বারা কি বুঝলাম। এরপরে দুইটা সূত্রেরই ব্যতিক্রম। আমার প্রথম দুইটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে 1000 টাইমস বেশি গুরুত্বপূর্ণ এই ব্যতিক্রমগুলা। কোন ব্যতিক্রমের অনুপাত কেমন, দুইটা সূত্রেরই ভাই ব্যাখ্যা লাগবে। ব্যাখ্যা, আমাদের ব্যতিক্রমেরও ব্যাখ্যা লাগবে, অনুপাত লাগবে, উদাহরণ লাগবে, মাস্ট। মাস্ট মানে মাস্ট, এটা ছাড়া হবেই না, এটা ছাড়া হবেই না। ওকে, তারপর পলিজেনিক ইনহেরিটেন্স, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, দেন নেক্সট টপিক হলো যেটা আমাদের জন্য অতিরিক্ত পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা হলো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার যেগুলো আছে আমাদের, যে ক্রোমোজোম, ক্রোমোজোম নিয়ে কথাবার্তা। সেই ক্রোমোজোম নিয়ে কথাবার্তার পরেই যে আমাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলো আছে, অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। অসম্ভব মানে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে আসলে আমরা পড়বো কি কি, যে ভাই আমার এক্স থেকে, মানে এক্স লিঙ্কড ডিসঅর্ডার কি কি, ওয়াই লিঙ্কড ডিসঅর্ডার কি কি। ওকে, দেন এক্স লিঙ্ক ডিসঅর্ডার কেন হচ্ছে, কেন হচ্ছে, উদাহরণ কি, কোনটার মাধ্যমে কি প্রকারভেদ আছে নাকি নাই, কোনটা প্রকটের কারণে কোনটা প্রচ্ছন্নের কারণে, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেন ভাই আমাদের ব্লাড গ্রুপ, এটা থেকে ভাই কোনো না কোনো ভার্সিটিতে প্রশ্ন আসবেই। এই ব্লাড গ্রুপ থেকে কোনো না কোনো ভার্সিটিতে প্রশ্ন আসবেই, এটা কোনো মাফ নাই, এটা কোনো মাফ নাই। ব্লাড গ্রুপ থেকে কোনো না কোনো ভার্সিটিতে প্রশ্ন আসবে, এটার কোনো মাফ নাই। এবং লাস্টলি আমাদের যে বিবর্তনের টপিকটা আছে, আমরা এই টপিকটা এড়িয়ে যাই, বাট এই টপিক থেকে প্রশ্ন আসার অনেক স্কোপ। খুবই সিম্পল কয়েকটা টপিক, বিবর্তনের খুবই সিম্পল কয়েকটা টপিক, তুমি একদম সিলেক্টিভ, আমি তোমাকে সিলেক্ট করে দিতে পারবো যে এই টপিক থেকে প্রশ্ন আসবে। এক হলো ভাই আমার ল্যামার্ক, ল্যামার্কের সূত্রটা কি কি, ল্যামার্কের তত্ত্বটা কি কি। দেন ভাই আমার ডারউইন, ল্যামার্ক ডারউইন, সরি। দেন আমার এই যে বিবর্তন, বিবর্তনের পক্ষে কি কি আমাদের কথাবার্তা আছে, পক্ষের যে তত্ত্বগুলা। তারপরে আমাদের যে ঘোড়া, তারপরে ভাই আর্কিওপটেরিক্স যেটা আছে, এবং লাস্টলি যে যুগগুলা আছে, এই যুগের যে টেবিলটা, এটা আমাদের পরীক্ষায় আসে, যুগের টেবিল থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সো খুবই সিলেক্টিভ পড়াশোনা। তুমি এই চ্যাপ্টারের উপর মানে এর চেয়ে বেশি যদি পড়তে যাও,
আসলে আননেসেসারি হবে। আমি তোকে দেখাই দেবো কোন টপিক থেকে কতটুকু পড়তে হবে, বা এটার বাইরেও যদি কিছু থাকে আমি বইতে তোমাকে মার্ক করে দেবো। তুমি দয়া করে ক্লাসটা শেষ পর্যন্ত করবা এবং এটা মাথায় রাখবা যে আমরা যাতে আননেসেসারি পড়াশোনা না করি। তোমার ভাই 13 তারিখে একটা এক্সাম, আমি যদি তোমাকে বলি যে তোমাদের 13 তারিখ না, সরি, 12ই ডিসেম্বর হলো মেডিকেল ভর্তি পরীক্ষা, তোমরা অনেকেই সেটা অ্যাটেন্ড করবা, এটা আমরা জানি। তো যারা 12ই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা অ্যাপিয়ার করতেছো, দয়া করে এক্সাম দিবা। আমাদের এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এক্সাম দিবা, অ্যাটলিস্ট মডেল টেস্টগুলো সবাই দিবা। তারপরে ভাই 20 ডিসেম্বর আমাদের ডিইউ এর এ ইউনিট এক্সাম, এটাও তোমরা সবাই দিবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে তারা অবশ্যই ডিইউ ভর্তি পরীক্ষা দিবেই, এবং ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি যারা আছে ভাই, বায়োলজি কোচিং করেই হলো ডিইউতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। অ্যান্ড লাস্টলি ভাই আমাদের 9 জানুয়ারি বুয়েট ভর্তি পরীক্ষা, আমাদের স্বপ্নের বুয়েট ভর্তি পরীক্ষা, স্বপ্নের ক্যাম্পাস বলতে পারো। তো এখন আমাদের সময় যে অনেক বেশি আছে এমনটা না, একদম খুবই সত্য বলতে আমাদের সময় আহামরি নাই। আমাদের ডিইউ ভর্তি পরীক্ষার 2 মাসও নাই কিন্তু সময়, এবং বুয়েট ভর্তি পরীক্ষা 2 মাসের চেয়ে একটু বেশি সময় আছে। সো একটু আন্দাজ করতে পারতেছো যে এখন আমাদের একটু সিলেক্টিভ পড়াশোনা করতে হবে, এখন আমাদের একটু সিলেক্টিভ পড়াশোনা করতে হবে, এবং আমাদের পড়াশোনাটা যেন এক্সাম সেন্ট্রিক এবং প্র্যাকটিস সেন্ট্রিক হয়। আমরা যাই পড়তেছি তা যেন আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? আমরা যাই পড়বো তার জন্য আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? ওকে, অনেক জ্ঞান হয়ে গেছে। তো আমি যে টপিকগুলো বলছি এখন আমরা এই টপিকের উপর পড়াশোনা করব। ওকে, ডান, তাহলে শুরু করি। দেখো আজকে আমাদের পড়াশোনা অলরেডি বলে ফেলেছি যে এই এই জিনিস পড়বো। তো শুরু করি। সর্বপ্রথম কথা, জিনতত্ত্বের জনককে, জিনতত্ত্বের জনককে ভাই আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। জিনতত্ত্বের জনককে গ্রেগর জোহান মেন্ডেল। আর এই যে জেনেটিক্স, এই জেনেটিক্স শব্দের জনককে উইলিয়াম বেটসন। কে ভাইয়া? উইলিয়াম বেটসন। এখন বলো তো বিবর্তনের জনককে, তুমি একটু মনে মনে বলো তো ভাই বিবর্তনের জনককে। তোমরা ম্যাক্সিমাম এটা ভুল করো। কে ভাই? এম্পেডক্লিস। আমরা ডারউইন অনেক কিছু মনে করি, কিন্তু আসলে তা না। বিবর্তনের জনক হলো এম্পেডক্লিস। বিবর্তনের জনক কে? এম্পেডক্লিস। এখন এই যে মেন্ডেলিজম, সে অনেক দিন কষ্ট করছে এবং সে 34 প্রকারের মটরশুটির উপর পরীক্ষা করে 2টা সূত্র আবিষ্কার করছে। এখন সে মটরশুটি কেন নিছে? মটরশুটি কেন নিছে? ডিইউ রিটেনের জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। ডিইউ রিটেনের জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভাই, পরীক্ষা আসে এই ধরনের প্রশ্ন। এবং শুধু এটাই না, তোমাকে বলবে যে গ্রেগর জোহান মেন্ডেলের মটরশুটি বেছে নেওয়ার 5টি কারণ। মটরশুটি বেছে নেওয়ার 5টি কারণ বলেন, বানায় লেখা যাবে না, এখানে যা আছে তাই লিখতে হবে। সেই জায়গায় মটরশুটি সে কেন বেছে নিয়েছিল? কারণ মটরশুটি হলো স্বপরাগী। মটরশুটি স্বপরাগী। মটরশুটি উভলিঙ্গ। মটরশুটি উভলিঙ্গ। মটরশুটি আয়ুষ্কাল হলো স্বল্প, এদের ফুল বড়, এবং এরা হলো বহু প্রকরণ। এদের প্রকরণ কেমন? বহু। এবং এদের বংশধর উর্বর হয়, এরা 1 বর্ষজীবী হয়। এটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ মনে রাখি, সেটা হলো যে স্বীয় বউ একটাই, মানে নিজের বউ একটাই। তো স্বীয়তে কি? স্বপরাগী। আর তারপরে অতে কি ভাই? আয়ুষ্কাল আমাদের স্বল্প। আর তারপরে আমাদের স্বীয় বউ, বতে হলো বড় মানে ফুল বড়, আর হলো আমাদের বহু প্রকরণ। আর উতে হলো উর্বর, বংশধর উর্বর, আর ফুল হলো উভলিঙ্গ, আর এটা হলো 1 বর্ষজীবী। এখন এটা তো গাছ, আমাদের যে মটর গাছ, অবশ্যই সায়েন্টিফিক নেম পড়বা। আগের ক্লাসেই বলছি ভাই, তুমি যখন ডিইউতে পরীক্ষা দিতে যাচ্ছ তখন ভাই সায়েন্টিফিক নেম না পড়ে গেলে তুমি একটা অথবা 2টা কোশ্চেনে বিপদে পড়বা, ঠিক আছে? তো ডিইউ যখন পরীক্ষা দিচ্ছ বা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, সায়েন্টিফিক নেম পড়ে যাবা। আর মটর গাছের বৈশিষ্ট্য, এটার ফুল এর বৈশিষ্ট্য কি? এরা স্বপরাগী এবং উভলিঙ্গ। ডান। এখন এই চ্যাপ্টারটা শুরু করলে আমার বিভিন্ন শব্দ রয়েছে, যেমন ফ্যাক্টর, তারপরে জিন, ইত্যাদি ইত্যাদি। ফ্যাক্টর হলো জিনেরই আদি নাম, মানে আগে মানুষ ফ্যাক্টর বলে ডাকতো, পরবর্তীতে ডাকছিল জিন বলে। জিনটা কি? বংশগতির ধারক এবং বাহক। আমরা বলি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। এখানে কোনটা বলতে কি বোঝায়? এটা আমাদের ডিউতে রিটেনে একে আসতে পারে, অথবা আমাদের 2 মার্কের জন্য আসতে পারে, যেমন টেস্ট ক্রস, আমরা পরবর্তীতে আসবো। এবং এই প্রত্যেকটা ডেফিনিশন আমরা একটু পড়ে রাখবো, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। লোকাস জিনিসটা কি ভাই? ক্রোমোজোমের যে জায়গাটায় জিন থাকে,
ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় আমাদের জিন থাকে, সো ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থান। ওকে, অ্যালিল কি? অ্যালিল হলো একটা হোমোলগাস, মানে দুইটা হোমোলগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়া। মানে ধরো এই দুটো হলো হোমোলগাস ক্রোমোজোম। ভাই আমরা যখন বিবর্তন পড়ব তখন দুইটা শব্দ পাবো, একটা হলো হোমোলোগাস, আরেকটা হলো অ্যানালোগাস। হোমো বলতে বোঝায় আসলে হোমোলোগাস, এটা দ্বারা আসলে বোঝায় যে আমাদের গঠনটা সেম, গঠন একই। আর অ্যানালগাস এটা দ্বারা আসলে বোঝায় কাজ একই। এটা দ্বারা কি বোঝায়? কাজ একই। এখন তাহলে গঠন একই হইলে তার কি ভিন্ন হইতে পারে? কাজ ভিন্ন হইতে পারে। কিন্তু অ্যানালগাসের ক্ষেত্রে ব্যাপারটা হলো এমন, কাজ একই কিন্তু গঠন ভিন্ন। এটা হলো উল্টা আর কি। তো আমি যেহেতু এই জায়গায় হোমোলগাস বলতেছি, হোমো বলতেই তো এক বোঝায়। কি এক? ভাই আমাদের গঠনটা এক। এখন আমি যেহেতু এই জায়গায় হোমোলোগাস বলতেছি, তার মানে গঠনটা সেম হবে। এখন এই গঠন সেম থাকা ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট স্থানে অবস্থানকারী জিন জোড়াকে আমরা অ্যালিল বলি। নির্দিষ্ট স্থানে মানে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়াকে আমরা কি বলি? নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়াকে আমরা বলি অ্যালিল। ওকে, গুরুত্বপূর্ণ। এরপর আসে ভাই আমাদের হোমোজাইগাস। কি ভাইয়া? হোমোজাইগাস। ভাইয়া বা আপুরা দেখো, হোমো মানে কি বোঝায় ভাই? এক। হোমো মানে হলো সেম। তো আমার সমপ্রকৃতির, আমার অ্যালিল দুইটা যদি সমপ্রকৃতির হয় এবং কোন জীবে যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মানে কোন একটা জীবে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে এবং অ্যালিল দুইটা সমপ্রকৃতির হবে। হোমো মানেই ভাই সমপ্রকৃতি, আর হেটারো মানে আমার অ্যালিল দুইটা কি হবে? অসম প্রকৃতির। ওকে, ডান। তো আমি তোমাকে দেখাই, এই যে ছোটটির সাথে ছোটটি থাকবে, বড়টির সাথে বড়টি, আর ছোটটির সাথে যদি বড়টি থাকে সেটা হলো আমাদের হেটারোজাইগাস। মানে দুইটা সেম হইলে আমার হলো হোমোজাইগাস, দুইটা ভিন্ন হইলে আমার হেটারোজাইগাস। ডান। প্রকট বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্য হলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংক্রায়ন ঘটালে F1 জনিত সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটা পায়। মানে আসলে ধরো দুইটা বৈশিষ্ট্য আছে, ধরো একটা বৈশিষ্ট্য হলো সাদা রং প্রকাশ করে, একটা হলো কালো রং প্রকাশ করে। একটা হলো সাদা রং প্রকাশ করে, একটা কালো রং প্রকাশ করে। এখন আমি দুইটাকে মিক্স করাইলাম। দুইটাতে মিক্স করাইলাম, যেটা প্রকাশ পাবে সেটা হলো প্রকট, আর যেটা প্রকাশ পাবে না সেটা হলো প্রচ্ছন্ন। ঠিক আছে, যেটা প্রকাশ পাবে সেটা হলো প্রকট, আর যেটা প্রকাশ পাবে না সেটা কি? আমাদের প্রচ্ছন্ন। তো দুইটা বৈশিষ্ট্যের মধ্যে আগের পেজে লিখে, আগের পেজটাই আমার ফাঁকা আছে। সো দুইটা বৈশিষ্ট্য, ধরো দুইটা বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যের মধ্যে যেটা প্রকাশিত হবে আর একটা অপ্রকাশিত হবে। যেটা প্রকাশিত হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা প্রকট, আর যেটা প্রকাশিত থাকে না বা অপ্রকাশিত থাকে সেটা হলো প্রচ্ছন্ন। সেটা কি? প্রচ্ছন্ন। ঠিক আছে, এটা হলো প্রকট আর প্রচ্ছন্ন। ডান। অবশ্যই ইংরেজিটা পড়ে নিবা যে প্রকট হলো আমাদের ডমিনেন্ট আর প্রচ্ছন্ন হলো রিসেসিভ। ডান। এরপরে জেনোটাইপ, ফেনোটাইপ। ভাই আমি বললাম টি টি, এটা দ্বারা বোঝাচ্ছে লম্বা। ওকে, এই যে টি টি আমি যেইটা দ্বারা প্রকাশ করছি, জিন যুগল, আমি যে জিন যুগলটাকে প্রকাশ করতেছি যেটা দিয়ে, সেটা হলো জিনোটাইপ। আর আমি বৈশিষ্ট্যটা প্রকাশ করতেছি যেটা দিয়ে, সেটা হলো ফিনোটাইপ। ওকে, সেটা হলো ফিনোটাইপ। আমরা যে বিভিন্ন ধরনের অনুপাত পড়ি না, দুইটা সূত্রে যে অনুপাত পড়বো, এগুলো কিন্তু আমাদের ফিনোটাইপিক অনুপাত মেইনলি আমরা যেগুলো পড়ি। ওকে, ডান। তো জিনোটাইপ হলো
জিন যুগলের গঠন, আর আমাদের ফিনোটাইপ হলো যেই বাহ্যিক লক্ষণটা আমরা দেখতে পারি সেইটা। এরপর হলো প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন কি, যে ভাই আমরা কোন ক্রসে ব্যবহারের সময় পিতামাতা ব্যবহার করি না, সেই পিতামাতাই হলো প্যারেন্টাল জেনারেশন। তারপরে মোনোহাইব্রিড ক্রস কি, মোনোহাইব্রিড ক্রস হলো ভাই আমরা যে প্রথম সূত্র পড়বো বা প্রথম সূত্র পড়ছি মেন্ডেলের, সেই প্রথম সূত্রে আমরা কি জানি যে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়েছে, এটা হলো আমাদের মোনোহাইব্রিড ক্রস। যখন দুই জোড়া বিপরীত ধর্ম বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয় তখন দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এটার উপর ভিত্তি করে দ্বিতীয় সূত্র, এটার উপর ভিত্তি করে কি সূত্র, দ্বিতীয় সূত্র। ওকে, সো মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস মাথায় রাখবা। ওকে, ডান। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই পরীক্ষা একদম আসার মতন যেটা, সেটা হলো টেস্ট ক্রস। সেটা কি, টেস্ট ক্রস। তুমি শব্দের মধ্যেই পাচ্ছ টেস্ট। তুমি ধরো পরীক্ষা দাও না, যে এক্সাম গুলো দাও, এই এক্সাম গুলোকে টেস্ট বলা যায় না, যে তুমি নিজেকে টেস্ট করতেছো। সেম, আসলে তুমি জানো না তুমি জানো না যে ভাই বাচ্চা যেটা হইছে F1 জনু বা F2 জনু, বাচ্চা যেটা হইছে সেটা কি হেটারোজাইগাস না হোমোজাইগাস, তুমি জানো না। তুমি জানো না, এটার বৈশিষ্ট্য জানো না, বৈশিষ্ট্য তুমি জানো না। এখন তুমি জানতে চাও, এখন তুমি জানতে চাও। এখন এই বৈশিষ্ট্য জানার জন্য তুমি মাতৃবংশের, মানে আমাদের যে প্যারেন্টাল জেনারেশন ছিল, সেই মাতৃবংশের যে কোনোটার সাথে ক্রস করাইলে হবে না, তোমাকে ক্রস করাইতে হবে বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে, তখনই এটাকে বলবে টেস্ট ক্রস। মানে তুমি আসলে জানোই না যে আসলে কি ওইটা, এখন তুমি জানতে চাচ্ছ, জানতে চাইয়া তুমি মাতৃবংশে যে বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন করাইতেছো, এইটাই হলো টেস্ট ক্রস। তাহলে ব্যাক ক্রস কি, ব্যাক ক্রস হলো তুমি জানো, তুমি জানো, তুমি জানো যে ভাই F1 জনুতে কি হয়েছে, হোমোজাইগাস না হেটেরোজাইগাস। এখন তুমি এমনি জাস্ট পিছনে ফিরে একটা তুমি ক্রস করাইতে চাচ্ছ। সো F1 জনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে, একটা হেটারোজাইগাস, হোমোজাইগাসের সাথে কিন্তু না, এমনি তো F1 জনুতে আমাদের হেটারোজাইগাস মেইনলি। সো একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় যে কোনো একটা সদস্যের সঙ্গে সংকরায়ন করা হইলে, মানে এইখানে আমার বিশুদ্ধ প্রচ্ছন্ন বা প্রকটের কোনো ই নাই, বাধ্যবাধকতা নাই, তুমি যে কোনো একটার সাথে করাইতে পারবা। সো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস তোমার ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর হলো জিনোম। জিনোম আসলে কি, যে ভাই জীবের একটা জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি, মানে টোটাল যে জিনগুলো আছে এই জিনের সমষ্টিকে আমরা জিনোম বলি। কি বলি, জিনোম বলি। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসে আমাদের সূত্র। ভাই যখনই আমরা সূত্র পড়ব, মেন্ডেলের প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র, এই সূত্র পড়ার সময় আমাদেরকে এটার অপর নামগুলো জানতে হবে, এটার অপর নামগুলো জানতে হবে খুবই 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 ভালোভাবে। পরীক্ষায় অপর নাম দিয়ে প্রশ্ন আসে। তো মেন্ডেলের প্রথম সূত্রের নামগুলো কি, পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন বা জনন কোষের শুদ্ধতার সূত্র, মোনোহাইব্রিড ক্রস সূত্র, এক লক্ষণ সংকরায়ন সূত্র। ভাই এই দুটো তো আমরা জানি যে ভাই এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, এর জন্য যেহেতু এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, যেহেতু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, তাই এটা মোনোহাইব্রিড বা এক লক্ষণ সংকরায়ন। আর এটা কি করে ভাই, পৃথকীকরণ করে, এবং এটাকে আমরা কি বলি, ল অফ সেগ্রিগেশন। অনুপাত হলো 3:1, মাস্ট টু নো। ওকে, মেয়েদের দ্বিতীয় সূত্র কি, স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। এর ইংরেজি হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কোনোভাবেই দুইটাকে তোমার গোলানো যাবে না। ওকে, তারপর এটা হলো ডাইহাইব্রিড ক্রস সূত্র, দ্বিলক্ষণ সংকরণ সূত্র। কেন ডাইহাইব্রিড, কারণ এটা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, কারণ এটা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, দ্যাটস ওয়াই এটা ডাইহাইব্রিড ক্রস সূত্র বা দ্বিলক্ষণ সংকরণ সূত্র। এটা অনুপাত কি, 9:3:1। সো নরমাল আমার মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হলো 3:1, আর দ্বিতীয় সূত্রে হলো 9:3:3:1। এটা যোগ করলে হয় 16, এটা যোগ করলে হয় 4। কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রের আমরা তিনটা ব্যতিক্রম পাবো।
দ্বিতীয় সূত্রে আমরা 3টা ব্যতিক্রম পাবো, যেই ব্যতিক্রমে আমাদের এই রেশিওটা হবে না, এই রেশিও বাদে অন্য রেশিও হবে। সেই ব্যতিক্রমগুলা কি? হাই এই ছক, এই ছক, এই ছক না পড়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও তাহলে তোমার হবে মহাপাপ, তাহলে তোমার হবে মহাপাপ। তো এই ছক পড়ে তোমাকে পরীক্ষা দিতে যাইতে হবে। ওকে, এই ছক পড়ে তোমাকে পরীক্ষা দিতে যাইতে হবে। সো মেন্ডেলের প্রথম সূত্র, এই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি ভাই? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি? পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই যে পরিপূরক জিন, এই পরিপূরক জিনের আরেকটা নাম আছে, সেটা হলো সহপ্রকটতা। সহপ্রকটতা মনে রাখবা, সমপ্রকটতা হলো প্রথম সূত্রের ব্যতিক্রম, সহপ্রকটতা হলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। সহপ্রকটতা কি? হ্যাঁ, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এভাবে দিলে তো কনফিউজ হয়ে যেতে পারো। সহপ্রকটতা হলো কি ভাই? আমাদের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কোন সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ওকে, এখন প্রত্যেকটার অনুপাত লাগবে এবং প্রত্যেকটার উদাহরণ লাগবে। তুমি জাস্ট এটুকু জানলেই হবে কোনটার উদাহরণ কি। তো মেন্ডেলের প্রথম সূত্র আমরা কাজ করছি লম্বা ও খাটো মটরশুঁটি গাছ নিয়ে। টি 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 টি, লম্বা ও খাটো মটরশুঁটি গাছ নিয়ে। ডান, মুখস্থ করবে, এখনই পড়বো, এখনই মুখস্থ। যে ভাই মন্ডলের প্রথম সূত্র অনুপাত কি? অনুপাত হলো 3:1। কি নিয়ে কাজ করছে? লম্বা ও খাটো মটরশুঁটি গাছ। ডান। মেন্ডেলের দ্বিতীয় সূত্র মানে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা, তারপরে আমাদের সমপ্রকটতা, লিথাল জিন। অসম্পূর্ণ প্রকটতা মানে আমাদের 3:1 হয়েছিল, প্রকটতা দেখাইতে পারছিল দেখা, এই জায়গায় দেখাইতে পারতেছে না, তাই 1:2:1 হবে। সমপ্রকটতাতেও সেম ভাই, দুইটাই একই রকম দেখাবে প্রায়। সো 1:2:1। লিথাল, অনেক সময় লিথাল উইপনের নাম শোনো না? লিথাল উইপন। সো লিথাল উইপন মানে কি? মাইরা ফেলবে, ওই জায়গায় কিছু না কিছু মারা যাবে। সো এই যে মারা গেছে তার মানে কি? একটা বাদ চলে যাবে, 2:1। ওকে, অনুপাত পড়া শেষ। এখন আমরা উদাহরণ পড়বো। অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতী। অসম্পূর্ণ প্রকটতা থেকে সন্ধ্যা মালতী। ভাই দেখো তো, সন্ধ্যার সময় তোমার একটা অসম্পূর্ণ ঘুম আসে, তোমার সম্পূর্ণ ঘুম তো রাতে আসে। তো অসম্পূর্ণ প্রকটতা কখন? সন্ধ্যা মালতী। ডান। সমপ্রকটতা, আমরা সাম্যের কথা বলি না, আমরা রেসিজম নিয়ে কথা বলি না। সো কালো ও সাদা, এই রেসিজম নিয়ে আমাদের কথা আছে না? সো আমরা কি চাই? এই জায়গায় সমতা চাই, কালো সাদার সমতা চাই। সো এটা হলো সমপ্রকটতা, কালো ও সাদা আন্দোলসিয়ান মোরগ মুরগি। ডান। লিথাল জিন, লিথাল জিন কি? ইঁদুরের প্রতি, ভাই ইঁদুর আমার ঘরে ঢুকে কাপড় কেটে ফেলতেছে, গ্যাঞ্জাম করতেছে, সো আমি ইঁদুর রাখবো না, সো ইঁদুরের উপর আমার লিথাল অ্যাকশন। সো ইঁদুরের গাত্র বর্ণ, এটার উপর হলো লিথাল জিন। ওকে, ডান। এরপরে আমাদের কি? মেন্ডেলের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি নিয়ে? আমাদের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। সো এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের অনুপাত ছিল 9:3:3:1। এটাকে গোল ও হলুদ বর্ণের মটরশুঁটি গাছ এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের মটরশুঁটি গাছ নিয়ে কাজ করছে। এটা তুমি একটু মুখস্থ করে নিলা। এখন ভাই পরিপূরক জিন কি ভাই? পরিপূরক জিন, পরিপূরক জিন কি নিয়ে কাজ করছে? ভাই মিষ্টি মটর নিয়ে কাজ করছে। কি নিয়ে কাজ করছে? মিষ্টি মটর নিয়ে কাজ করছে। ওকে, আচ্ছা। এখন প্রকট এপিস্টেসিস। এপিস্টেসিস দুই ধরনের, একটা হলো প্রকট আর একটা হলো দৈত্য প্রচ্ছন্ন। একটা হলো প্রকট আর একটা কি? দৈত্য প্রচ্ছন্ন। এখন ধরো তুমি একটা জায়গায় খাবার খাইতে যাইতেছো, ধরো দুই ধরনের মাংসের পিস দেওয়া হইলো, তোমার পছন্দ ম্যাক্সিমাম টাইম কি হয়? লেগ পিস হয় না? আমার লেগ পিস পছন্দ। সো লেগ পিস আমার প্রকট ভাবে পছন্দ। সো প্রকট এপিস্টেসিস কি হবে? লেঘন হবে। কি হবে? লেঘন, সাদা লেঘন মোরগ মুরগি। ওকে, এখন তুমি একটা সমাজের কথা চিন্তা করো। সমাজে একটা মুখ বধির মানুষ কি প্রকট ভাব রাখতে পারে নাকি প্রচ্ছন্ন ভাব? তারা কি মানুষ খুব একটা গুরুত্ব দেয়? মুখ বধিরকে কিন্তু মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। সো এটা হলো দৈত্য প্রচ্ছন্ন। তাহলে কি? মুখ বধিরতা হলো দৈত্য প্রচ্ছন্নের। আর পলিজেনিক কি? পলিজেনিক হলো ভাই নিগ্রো, তারপরে ধরো আমাদের ফর্সা, এইসব নিয়ে হলো কাজকর্ম। পলিজিন, পলিজিন মানে অনেকগুলো জিন নিয়ে কাজ করবে, অনেকগুলো জিন কি একত্রে বৈশিষ্ট্য প্রকাশ করতে কাজ করবে। যেমন কি? মানুষের উচ্চতা, গায়ের রং ফর্সা হইতেছে নাকি নিগ্রো হইতেছে, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং, আচরণ, বুদ্ধিমত্তা, ওজন, এইসব নিয়ে কাজ করে কে? পলিজিন। এটা রেশিওটা কি? 1:4:6:4:1। যেমন আমরা একটা উদাহরণ দেখি, সেটা কি? নিগ্রো, একটা থাকবে খুব নিগ্রো হয়ে যাবে, আর একটা হবে কি একদম ফর্সা হবে, মানে একদম ব্রিটিশ ফর্সা, একটা হলো একদম আফ্রিকান নিগ্রো,
আর 6টা হবে একদম মিউলেটো, শ্যামলা। 4 হবে কি, একটা হলো একদম নিগ্রোও না শ্যামলাও না, আর 4 হবে কি যে ভাই একদম আমাদের শ্যামলাও না বা মিউলেটেও না বা ফর্সাও না। এই উদাহরণ আর জীবনে ভুল হবে। আমি আবার রিপিট করি। ভাই দেখো, আমার তো মটরশুঁটি নিয়েই মেন্ডেল কাজ করছিল। সো প্রথম সূত্র বলি বা দ্বিতীয় সূত্র বলি, দুইটাই মটরশুঁটি গাছ নিয়ে। সো প্রথমটা ছিল আমাদের এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে। সো এক জোড়া বৈশিষ্ট্য ছিল লম্বা ও খাটো মটরশুঁটি গাছ নিয়ে। ওকে, ডান। দ্বিতীয় সূত্র ছিল কি দুই জোড়া বৈশিষ্ট্য। দুই জোড়া কি, যে ভাই ওটা গোল নাকি হলুদ, ওটা কি কুঞ্চিত নাকি সবুজ। সো এই দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করছি। প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে গেল। অনুপাত আমরা জানি 3:1, 9:3, 3:1। এখন প্রথম সূত্রে 3টা ব্যতিক্রম আছে, মুখস্থ করো। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন। এখন অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যায় কি তোমার সম্পূর্ণ ঘুম হয়? সম্পূর্ণ ঘুম রাতে হয়। তো সন্ধ্যা হয় তোমার অসম্পূর্ণ ঘুম, তো সন্ধ্যা মালতী অসম্পূর্ণ প্রকটতা। সমপ্রকটতা, আমরা সমাজে কালো সাদার সমতা চাই। সো কালো সাদার সমতা যেহেতু চাই, সো এটা হলো সমপ্রকটতা। সো কালো ও সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগি, ডান। এরপর হলো লিথালজিন। ভাই ঘরে ইঁদুর ঢুকলে আমরা কি মাঝে মাঝে ইঁদুরের ট্রেপ দিয়ে রাখি না, যাতে ইঁদুর ঢুকে জিনিসপত্র নষ্ট না করতে পারে। সো লিথালজিন হলো ইঁদুরের গাত্রবর্ণ, ওখানে একটা কেউ মারা যাবে, ওখানে একটা মারা যাবে, তাই 2:1। এরপরে ভাই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। 3টা ব্যতিক্রম আছে, পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এপিস্টেসিস দুই ধরনের, প্রকট আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন। পরিপূরক জিনের অপর নাম হলো সহপ্রকটতা। এখন পরিপূরক জিনের নিয়ে কে কাজ করছে? ভাই মিষ্টি মটর নিয়ে কাজ করছে। কি নিয়ে কাজ করছে? মিষ্টি মটর নিয়ে কাজ করছে। ওইটার রেশিও কত? 9:1। আর দ্বৈত প্রচ্ছন্নেরও সেম 9:7। দ্বৈত প্রচ্ছন্নেরও 9:7। প্রকট এপিস্টেসিস কি 13:3। যেহেতু প্রকট তাই অনেক, মানে ধরো 16 জন খাবার খেতে গেছে, তার মধ্যে 13 জনের কি পছন্দ হবে? লেঘন পছন্দ হবে না, লেগ পিস পছন্দ হবে না। লেগ পিসটাই কি আমাদের প্রকট ভাবে পছন্দ, তাই প্রকট এপিস্টেসিস হলো সাদা লেঘন, ডান। এরপরে দ্বৈত প্রচ্ছন্ন। ভাই সমাজে, আমাদের সমাজে হলো মুখ বধিরকে আমরা প্রচ্ছন্ন আকারে রেখে গুরুত্ব দেই না, তাই মুখ বধিরতা হলো দ্বৈত প্রচ্ছন্ন নিয়ে। যদিও এটা উচিত না, আমি জাস্ট কথা কথা বলতেছি আর কি, সামাজিক ব্যারিয়ার। আর পলিজেনিক ইনহেরিটেন্স কি? অনেকগুলো জিন মিলে কাজ করে আমাদের নানান বৈশিষ্ট্য নিয়ে, আমাদের মানুষের উচ্চতা, গায়ের রং, নিগ্রো নাকি ফর্সা। সো এইসব নিয়ে যেটা কাজ করে সেটা পলিজেনিক ইনহেরিটেন্স। ওটা রেশিও হলো 1:4:6:4:1। এই ছক খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আর জীবনে ভুল হবে না। আর ভুল হবে কোন দিন? ওকে, ডান। সো আমাদের মেন্ডেলের প্রথম সূত্র। সো আমরা এখন এটার ব্যাখ্যা পড়ব। আমাদের অবশ্যই ব্যাখ্যা পড়তে হবে, ব্যাখ্যা না পড়ে আমাদের পরীক্ষা হলে যাওয়া যাবে না। ব্যাখ্যাটা কি? যে ভাই সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। ভাই আমি যদি এটার অনেকগুলা নাম দেখি, বলতো এটার নামগুলা কি? জনন কোষ শুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র না? তুমি এখন এই সূত্রটা পড়ো তো। সূত্রটা পড়লে তুমি নামের একটা যথার্থতা পাবা। সূত্রটা পড়লে নামের একটা যথার্থতা পাবা, যে ভাই আমার এই জায়গায় মিশ্রিত বা পরিবর্তিত হচ্ছে না, তার মানে আমার শুদ্ধতা থাকতেছে এবং জনন কোষ পৃথক হয়ে যাচ্ছে। তো পৃথকীকরণ সূত্র বা জনন কোষের শুদ্ধকরণ সূত্র, ডান। বুঝতে পারছো? ওকে। এখন এটার তো আমার রেশিও জানতে হবে, বা আমরা একটু ধরো এই চেকার বোর্ডটা দেখেই রাখি, যদি চলে আসে, আসার সম্ভাবনা খুবই কম। সো চেকার বোর্ডটা দেখবো। চেকার বোর্ডটা দেখে আমি এটা জানলাম যে মাতা ও পিতার পরে যখন আমি এটার একটা ক্রস করাইলাম, তখন 3টা হয়েছে লম্বা আর একটা হয়েছে খাটো। একটা হয়েছে কি খাটো, এই জায়গায় ভুল আছে, দুইটাই হলো ছোটটি। দুইটাই কিটি, ছোটটি। একটা বড়টি থাকলেই লম্বা হয়ে গেছে, একটা বড়টি থাকলেই কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। ঠিক আছে, সো অনুপাত হলো 3:1। এরপরে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি? 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে F1 কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশ পাবে, কিন্তু জনন কোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। ভাই এখন তুমিই বলো, আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নামগুলা কি ছিল? আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম কি ছিল? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অথবা স্বাধীনভাবে মিলনের সূত্র। ভাই দেখো তো, স্বতন্ত্র স্বাধীনভাবে বিন্যস্ত ভিন্ন ভিন্ন জনন কোষে মিলনের জন্য গেছে। তো এই জায়গায় কি নামের সাথে যথাযথতা থাকবে। দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র চেনা খুবই সহজ, একটু দয়া করে ভালোভাবে বুঝে বুঝে পড়বা। দেন ভাই এটার চেকার বোর্ডটা দেখলাম, এই যে একটা বড় চেকার বোর্ড, পরীক্ষা আসে না কোনোদিন। অনুপাতটা গুরুত্বপূর্ণ। প্লাস তোমাকে এটা দিয়ে বলতে পারে যে আচ্ছা মেন্ডেলের দ্বিতীয় সূত্রে
আমি এমন পাইছি, একটা বড় আর পাইছি, একটা ছোট আর পাইছি, একটা বড় ওয়াই পাইছি, একটা ছোট ওয়াই পাইছি। তোমাকে বলে দিল বড় আর বলতে কি বোঝায় আর ওয়াই ওয়াই বলতে কি বোঝায়। এখন বড় আর মানে কি হবে, রাউন্ড, গোল্লা। বড় ওয়াই আসছে মানে কি হবে, হলুদ হবে। তো এইগুলো যাতে তুমি বলতে পারো। এবং হলুদের বিপরীত বৈশিষ্ট্য যে সবুজ, এবং গোলের বিপরীত বৈশিষ্ট্য যে কুঞ্চিত, এটা যাতে তুমি একটু মাথায় রাখতে পারো। ডান। এরপরে মেন্ডেলের প্রথম সূত্র, এই যে আমাদের প্রথম সূত্র 3:1, আমরা অলরেডি এটার ব্যাখ্যা করছি। সো এইটার ব্যতিক্রমগুলা কি কি আমরা অলরেডি খুব ভালোভাবে পড়ে আসছি। তুমি চাইলে একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারো, অসমমালী। অসমমালী যে ভাই অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর হলো আমাদের মারণধীন বা লিথানধীন। তো কোনটার অনুপাত কি, কোনটার উদাহরণ কি, ডান, পড়ে ফেলবা। এরপরে ভাই অসম্পূর্ণ প্রকটতা, ভাই জায়গায় ব্যাখ্যা করছে। সো অসম্পূর্ণ প্রকটতা, ভাই তুমি একটু মানে একটু মাথা কাটা, অসম্পূর্ণ মানে সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না, মাঝামাঝি পর্যায়ে এসে থামে যাবে, মাঝামাঝি পর্যায়ে এসে থামে যাবে, মাঝামাঝি পর্যায়ে এসে থামে যাবে, একদম সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। তো ধরো আমি সন্ধ্যামালতি উদ্ভিদ নিলাম, একটা লাল ফুল আর একটা সাদা ফুল নিলাম, পরে দেখা হবে কি যে না লাল হইছে না সাদা হইছে, দুইটার মাঝামাঝি সব হইছে গোলাপি, দুইটার মাঝামাঝি সব হইছে গোলাপি। সো দুইটার একটাও থাকবে না, হবে অন্য একটা কিছু, এটা হলো অসম্পূর্ণ প্রকটতা। এটার রেশিও কি 1:2:1, ডান। এরপরে এটা চেকার বোর্ড দেখে নিলাম। এরপর আসে সমপ্রকটতা। সমপ্রকটতা মানে কি, যেই দুইটা বৈশিষ্ট্য আমি নিব, দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে, দুইটা বৈশিষ্ট্য কি সমানভাবে প্রকাশ পাবে। সো আমি সমান সমান কি চাইছিলাম, কালো ও সাদা সমতা চাইছিলাম না। সো কালো ও সাদা নিব, কালো ও সাদা এমন ভাবে প্রকাশ পাবে যে ভাই কালোও থাকবে সাদাও থাকবে, দুইটার মাঝামাঝি চেকচেকে থাকবে, দুইটার মাঝামাঝি কি চেকচেকও থাকবে, সাদা কালো চেক, সাদা কালো চেক। তো কালো নিছি সাদা নিছি, কালোও আছে সাদাও আছে, এক এক, আর দুইটা থাকবে চেক চেক, দুইটা থাকবে চেক চেক। আমি যদি এমন করে দিতাম দুইটা কালো একটা সাদা একটা চেক, তাহলে কি আমার তো সমতা হইতো না। তো আমি কি করছি, একটা কালো রোদ দিয়েছি একটা সাদা রোদ দিয়েছি, আর দুইটা হলো মিক্স চেক চেক যুক্ত দিয়ে দিয়েছি। ওকে, সো কালো ও সাদার মধ্যে আমি একটা সম্পর্ক করে দিলাম। এরপরে লিথালজিন। লিথালজিন মানে কি, মৃত্যু ঘটবে, কি ঘটবে, মৃত্যু ঘটবে। আমার চারটে থাকার কথা ছিল, একটা মরে গেছে, এর জন্য আমার 2:1 হয়েছে, এর জন্য আমার কি হয়েছে 2:1 হয়েছে। এটা কে সর্বপ্রথম লক্ষ্য করছে, লুসিয়েন কুয়েনো। লুসিয়েন কুয়েনো, লুসিয়েন কুয়েনো কিসের উপর লক্ষ্য করছে, ইঁদুরের উপর। এবং সে দেখছে যে ভাই 2:1 অনুপাতে হলুদ এবং 11টি রঙের ইঁদুর পাওয়া যায়, হলুদ এবং 11টি রঙের ইঁদুর পাওয়া যায়। এবং এই জায়গায় যখন দুইটাই প্রকট অবস্থায় থাকে তখন প্রকটটা মারা যায়, যখন প্রকট অবস্থায় থাকে দুইটাই তখন প্রকটটা মারা যায়। ওকে, এই জায়গায় জাস্ট আমাদের কথাবার্তা বলা আছে, জাস্ট একবার রিডিং দিবা। ওকে, ডান। সরি সরি সরি, প্রকট অবস্থায় মারা যায় না, প্রচ্ছন্ন অবস্থায় মারা যায়। আমি খুবই দুঃখিত, প্রচ্ছন্ন অবস্থায় মারা যায়, প্রচ্ছন্ন অবস্থায় মারা যায়। যখন প্রকট অবস্থায় থাকে তখন সেটা বেঁচে থাকে, যখন সেটা প্রকট অবস্থায় থাকে তখন সেটা বেঁচে থাকে, তাই না? এই জায়গায় একটু ভুল লেখা আছে, আমি খুবই দুঃখিত। যখন এটা প্রকট অবস্থায় থাকে তখন মারা যায়। ওকে, এই জায়গায় একটু ভুল আছে, দুইটাই যখন প্রকট অবস্থায় থাকে তখন মারা যাবে, দুইটা যখন প্রকট অবস্থায় থাকবে তখন সেটা মারা যাবে। এবং এই জায়গায় যে লেখাটা আছে যে প্রচ্ছন্ন লিথালজিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, এটা প্রচ্ছন্ন হবে না, এটা হলো প্রকট, প্রকট অবস্থায় মারা যায়। ওকে, ডান। তারপর এটা রেশিও আমরা জানি, রেশিও কত, রেশিও হলো আমার 2:1, রেশিও কত 2:1, রেশিও কত 2:1। আমি যদি 1:2:1 বলি, এই 1 হবে কি মৃত, এই 1 হবে কি মৃত, এই 1 হবে মৃত, উত্তর হবে কি 2:1 2:1 2:1। এরপর লিথালজিনের কয়েকটা উদাহরণ। ভাই লিথালজিনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো সেমি লিথাল আর একটা হলো আমাদের সাব ভাইটাল। একটা হলো কি সেমি লিথাল আর একটা হলো সাব ভাইটাল। সেমি লিথাল কোনটাকে বলি, সেমি লিথাল বলি যেটাতে আমাদের 50%-এর উপরে মানুষ মারা যায়, যেটাতে 50%-এর উপর জীব মারা যায়। সেমি লিথাল কোনটাকে বলি, যেটাতে আমাদের 50%-এর বেশি জীব মারা যায়। আর সাব ভাইটাল কোনটাকে বলি, যেটাতে 50%-এর কম জীব মারা যায়, যেটাতে 50%-এর কম জীব মারা যায়। তো 50%-এর বেশি জীব মারা যায় এমন কি কি রোগ আছে? এক নাম্বার তো ভাই আমরা বলেই দিলাম, মানুষের হিমোফিলিয়া রোগ, মানুষের হিমোফিলিয়া রোগ। এছাড়া ভাই ধরো শিশুদের একটা রোগ হয়, সেটা হলো রেটিনোব্লাস্টোমা। সেটা কি, রেটিনোব্লাস্টোমা। এটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, এটা খুবই ভয়ঙ্কর একটা রোগ। এবং এবং এই রেটিনোব্লাস্টোমা সেমিলিথাল, এবং এই রেটিনোব্লাস্টোমা কি ভাই আমাদের সেমিলিথাল
একটা ডিজিজ। ওকে, তারপর ভাই ধরো ব্রাকিফ্যালাঞ্জি। কি আছে ভাই ব্রাকিফ্যালাঞ্জি? ব্রাকিফ্যালাঞ্জি কি? ফ্যালাঞ্জেস পড়ছো না? আমরা চলন অঙ্গচরণে ফ্যালাঞ্জেস পড়ছি না? সো সেই ফ্যালাঞ্জেস বা এই যে আমাদের হাতের আঙ্গুল ছোট থাকা বা এই জায়গায় হাড্ডির যে অসুখ সেটা হলো ব্রাকিফ্যালাঞ্জি, আমরা পড়বো। আর সাবভাইটাল কি? সাবভাইটালের উদাহরণ হলো ড্রসোফিলিয়া মাসির লুপ্তপ্রায় ডানাসিস্টিকের জিন, যেখানে 50% এর কম জীব মারা যায়। এখন ভাই আমরা এগুলো কয়েকটা উদাহরণ পড়বো। সেই উদাহরণগুলো কি? এক নম্বর যদি আমরা থ্যালাসেমিয়া পড়ি, থ্যালাসেমিয়ার অপর নামটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? ভূমধ্য সাগরীয় রোগ। ভূমধ্য সাগরীয় রোগ, যেটার নাম কি থ্যালাসা বা সাগর নামেও পরিচিত। কি ভাইয়া? ভূমধ্যীয় সাগরীয় রোগ নামেও পরিচিত। এই জায়গায় কি আমাদের ভিকটিম সাধারণত শিশু অবস্থায় মারা যায়, এবং এই জায়গায় রক্তাল্পতা, তারপরে আমাদের মানে রক্ত স্বল্পতা, তারপর যকৃত স্ফীতি, প্লীহা স্ফীতি, দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া থেকে শুরু করে আরবিসি ছোট সংখ্যায় কমে যাওয়া, এরকম অনেক জিনিস হয়। এবং এটা আসলে আমরা অনেকটাই জানি, অনেকেই জানি এটা একটা হিমোগ্লোবিনের রোগ আর কি। এটা একটা হিমোগ্লোবিনের রোগ। ওকে, এবং মাথায় রাখবা এটা প্রচ্ছন্ন লিথালজিনের অভাব, প্রচ্ছন্ন লিথালজিনের প্রকাশের কারণে হয়। কিসের কারণে? প্রচ্ছন্নের কারণে। আমাদের ম্যাক্সিমামই হলো প্রচ্ছন্নের কারণে। একটা আছে প্রকটের কারণে, সেটা হলো আমাদের রেটিনোব্লাস্টোমা। প্রকটেরটা হলো রেটিনোব্লাস্টোমা। সো থ্যালাসেমিয়া আমরা পড়লাম। এরপর হলো সিকেল সেল অ্যানিমিয়া। এই সিকেল সেল অ্যানিমিয়া হলো আমাদের হিমোগ্লোবিনের রোগ। সিকেল সেল অ্যানিমিয়া কিসের রোগ? আমাদের হিমোগ্লোবিনের রোগ আর কি। এবং এই জায়গায় অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে আরবিসি সিকেল বা কাস্তে আকৃতি ধারণ করে এবং দ্রুত ভেঙে যায়, ফলে তীব্র অ্যানিমিয়া এবং রক্তাল্পতা দেখা দেয়। ওকে, জাস্ট একবার এগুলা রিডিং দিবা, জাস্ট একবার এরকম রিডিং দিবা। এই যে ভাই আমাদের সিস্টিক ফাইব্রোসিস, এটাও ভাই প্রচ্ছন্ন লিথালজিনের প্রকাশের কারণে শিশুদের এই রোগ হয়। প্রচ্ছন্ন লিথালজিনের প্রকাশের কারণে এই রোগ হয়। ওকে, তারপর জন্মে 2-3 বছরের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায়। সো যা যা আছে একবার যা শেডিং দিবা, যা যা আছে একবার যা শেডিং দিবা। রেটিনোব্লাস্টোমা, এটা কিসের কারণে হয় ভাই? প্রকট লিথালজিনের প্রভাবে হয়। কিসের কারণে হয়? প্রকট লিথালজিনের প্রভাবে হয়। এবং তুমি একটা জিনিস দেখবা যে আগের গুলাতে একটু বয়স দেওয়া আছে, যে সিস্টিক ফাইব্রোসিসে 30 থেকে 40 বছর বয়সের মধ্যেই রোগী মারা যায়। 30 থেকে 40 বছর বয়সের মধ্যেই রোগী মারা যায়। ওকে, ওকে, তারপর ভাই দেখো আমাদের রেটিনোব্লাস্টোমায় শৈশবে মারা যায়। ব্রাকিফ্যালাঞ্জি হলো লিথালজিনের অসম্পূর্ণ প্রকটতার কারণে শিশুদের এই রোগ হয়। শিশুদের অসম্পূর্ণ প্রকটতার কারণে এই রোগ হয়। এবং এই জায়গায় আঙুলের মাঝখানের হাড়, আমরা কি জানি ফ্যালাঞ্জেস কোনটা? ফ্যালাঞ্জেস এটা না। সো আঙুলের মাঝখানের হাড় উপরের বা নিচের হাড়ের সাথে জুড়ে যায়। এর ফলে তিনটি গাউটের বা তিনটি জয়েন্টের পরিবর্তে 2টা গাঁট থাকে বা 2টা জয়েন্ট থাকে। কিছুটা ক্ষতি হলেও এই জিনের প্রভাবে বাহকের মৃত্যু হয় না, তাই এটি একটি জেমিলিথলজিন। ওকে, আচ্ছা, তারপরে আমাদের কনজেনিটাল ইকটাইসিস, প্রচ্ছন্ন লিথালজিনের প্রকাশের কারণে শিশুদের এই রোগ হয়। জন্মের পর শিশুর ত্বক শুষ্ক, পুরো ও ফেটে গিয়ে মাছের আইসের মতন হয়। মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোন রোগে শিশুর ত্বক শুষ্ক, পুরো এবং ফেটে গিয়ে মাছের আইসের মতন হয়ে যায়। এবং এই জায়গায় রোগী জন্মের পর পর প্রায় সাথে সাথেই মারা যায়। জন্মের পর পর প্রায় সাথে সাথেই মারা যায়। সো এই জায়গায় তুমি যদি একটু খেয়াল করো, আমরা যে এতক্ষণ এত কথাবার্তা বললাম যে ভাই কোনটা কোন জিনের প্রকাশের কারণে হয়েছে, একটা পাইছি আমি প্রচ্ছন্নের কারণে, তারপরে পাইলাম ভাই প্রকটের কারণে, আর পাইছি কি অসম্পূর্ণ প্রকটতা, আর কি পাইছি অসম্পূর্ণ প্রকটতা। প্রকট কোনটায় পাইছি? রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমা। তাছাড়া ওই যে ইঁদুর যে মারা গেল, ইঁদুর যে মারা গেল, ওই ইঁদুর মারা যাওয়ার ঘটনাটা প্রকটের প্রভাবে। আমি ওই জায়গায় প্রচ্ছন্ন এটা প্রকট লিখছি, এটা কিন্তু ইঁদুরের কারণে। অসম্পূর্ণ প্রকটতা আমরা কোনটায় পাইলাম? ব্রাকিফ্যালাঞ্জি। কোনটায় পাইলাম? ব্রাকিফ্যালাঞ্জি। অসম্পূর্ণ প্রকটতা আমরা কোথায় পাইছি? ব্রাকিফ্যালাঞ্জি। আর এই জায়গায় প্রচ্ছন্ন কি? বাকি যা যায়, যে থ্যালাসেমিয়া পড়লাম, থ্যালাসেমিয়া পড়লাম, তারপরে সিকল সেল অ্যানিমিয়া পড়লাম, সিস্টিক ফাইব্রোসিস পড়লাম।
সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে সিস্টিক ফাইব্রোসিস ইত্যাদি। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং মনে রাখবা এই যে থ্যালাসেমিয়া বা এই যে সিকেল সেল অ্যানিমিয়া, এগুলা কিন্তু ভাই আমাদের হিমোগ্লোবিনের রোগ। এগুলো কিন্তু ভাই হিমোগ্লোবিন ডিজিজ, মানে হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল চেঞ্জেসের কারণে ডিজিজ হয়। হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল চেঞ্জেসের কারণে এই ডিজিজগুলো হয়। তো আমরা মোটামুটি পড়ে ফেলছি। এখন হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা জানি যে ভাই দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটলে প্রথম সংকর পুরুষে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, এবং আমরা এগুলো পড়ে আসছি যে এই জায়গায় স্বতন্ত্র এবং স্বাধীনভাবে বিন্যস্ত হবে। এর জন্য এটার নাম কি ছিল? ল অফ ইন্ডিপেন্ডেন্ট রেসলভমেন্ট বা স্বাধীনভাবে মিলনের সূত্র। এটার অনুপাতটা কি ছিল? 9:3:3:1 মাস্ট। এখন এটা থেকে কিছু ব্যতিক্রম পাওয়া যায়। এটা তিনটা ব্যতিক্রম আছে। একটা হলো আমাদের পরিপূরক জিন, তারপর হলো আমাদের প্রকট এপিস্টেসিস, আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। পরিপূরক জিনের অপর নাম কি? আমাদের সহপ্রকটতা। পরিপূরক জিনের অপর নাম কি? সহপ্রকটতা। এটা অনুপাত কি? 9:7। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের আমাদের 9:7, আর প্রকট এপিস্টেসিস 13:3। আমি অলরেডি বলছি পরিপূরক জিন হলো মিষ্টি মটর, প্রকট কি? আমাদের লেগ পিস পর্যন্ত সাদা লেঘন, আর দ্বৈত প্রচ্ছন্ন হলো মানুষের জন্মগত মুখ বধিরতা। এখন এই জায়গায় যদি পরিপূরক জিনের কথা বলি, যে ভাই পরিপূরক জিন মানে একজন আরেকজনকে পরিপূরণ করবে, একজন আরেকজনকে পরিপূরণ করবে মানে কি? যে ভাই ধরো দুইটা প্রকট জিন ভিন্ন ভিন্ন লোকাসে আছে, তারা একই লোকাসে নাই। এখন ভিন্ন ভিন্ন লোকাসে উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটাকে বলি আমরা পরিপূরক জিন। এটাকে আমরা কি বলি? পরিপূরক জিন। এটাকে আমরা কি বলি? পরিপূরক জিন। এবং এই যে অবস্থা, এটাকে আমরা বলি সহপ্রকটতা। এটাকে আমরা কি বলি? সহপ্রকটতা। এটা কোন উদ্ভিদে পাই আমরা? মিষ্টি মটর। এবং আমি তোমাকে আগেও বলছি, বারবার বলবো, ভাই ডিউ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ বা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, সাইন্টিফিক নেম না পড়ে যাবা না, সাইন্টিফিক নেম না পড়ে যাবা না। ওকে, সো এই জায়গায় আমরা সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর নিছি, তারপরে হলো এগুলো নিয়ে আমি বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটর পাইছি। ঠিক আছে, সাদা ফুল বিশিষ্ট দুইটা মিষ্টি মটর নিছি, পরবর্তীতে আমরা বেগুনি ফুল যুক্ত মিষ্টি মটর পাইছি। পরবর্তীতে যখন আমি আবার বেগুনি, দুইটাই বেগুনি নিছি, পরবর্তীতে যখন দুইটাই বেগুনি নিছি, তারপর আমার 9টা পাইছি কি? 9টা পাইছি হলো আমাদের বেগুনি, 7টা হলো সাদা। তো এটাকে আমরা বলি হলো পরিপূরক জিন বা সহপ্রকটতা। এরপর আসে এপিস্টেসিস। এপিস্টেসিস জিনিসটা হলো কি, যে একটা জিন যখন একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, এটাকে বলি আমরা এপিস্টেসিস। দেখো একটা জিন, ধরো বলে দিই, একটা জিন আরেকটা জিনকে বাধা দিচ্ছে, এই জিনটা এই জিনকে বাধা দিচ্ছে, যে বাধা দিচ্ছে, যে বাধা দিচ্ছে এর নাম হলো এপিস্টেটিক জিন। যে বাধা দিচ্ছে তার নাম হলো এপিস্টেটিক জিন। আর যে বাধা পাচ্ছে তার নাম হলো হাইপোস্টেটিক জিন। তার নাম কি? হাইপোস্টেটিক জিন। ঠিক আছে, সো এপিস্টেসিস, যে ভাই একটা জিন যখন একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, এটাই হলো আমাদের এপিস্টেসিস। এপিস্টেসিস আবার দুই ধরনের, একটা হলো প্রকট, একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন। যখন প্রকট জিনের কারণ হবে সেটা প্রকট এপিস্টেসিস, যখন প্রচ্ছন্ন জিনের কারণ হবে সেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ডান। সো প্রকটের উদাহরণ কি? আমরা লেঘনে পাই। সো এই জায়গায় আমাদের প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে। ঠিক আছে, একটা প্রকট জিন আর একটা নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, এবং এই জায়গায় 13:3 অনুপাত আমরা পাবো। এবং এটা আমরা কিসের মধ্যে করি? সাদা লেঘন এবং সাদা হোয়াইট ডটের মধ্যে। এই জায়গায় তুমি দেখো যে প্রকট প্রকট, ওটা একদমই প্রকটের নাই কিছু। সো এই জায়গায় যখন আমার একটা প্রকটের সাথে আরেকটা প্রকট আসবে, যখন এই জায়গায় একটা প্রকটের সাথে আরেকটা প্রকট গ্যাঞ্জাম বাঁধাবে, এই যে ধরো একটা প্রকটের সাথে যখন আরেকটা প্রকট আসবে, এই যে একটা প্রকট আরেকটা প্রকট, তখন দুইটা প্রকট হলে আমার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, যার ফলে আমার রঙিন হবে না। যার ফলে আমার কি হবে না? রঙিন হবে না। যখন আমার যে কোনো একটা প্রকট থাকবে, ধরো সি বড় আছে, আমার তো আই দিয়ে কোনো কাজ নেই, আমার তো কালার করতে হবে।
সো যখন আমার সি একা প্রকট থাকবে তখন সেটা শুধু রঙিন হবে, কিন্তু যখনই দেখবা যে সি এর সাথে বড় আই আছে সেটা আর রঙিন হইতে পারতেছে না, কারণ আমার সেটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, আমার সেটা কি করতেছে, বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে। ডান। তারপরে আসে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা কি? দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন সেটাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। মানে আমার যদি দুটো প্রচ্ছন্ন অ্যালিল পরস্পরের প্রকট অ্যালিলকে বাধা দেয় সেটাই হলো আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা উদাহরণ হলো মুখ বধিরতা। এটা উদাহরণ কি? মুখ বধিরতা। উদাহরণ পারলেই হয়। তুমি যদি এই জায়গায় দেখো যে ভাই শুরুতে F1 জেনারেশনের সব হবে স্বাভাবিক, প্রথম জেনারেশন কি সব স্বাভাবিক হবে, কিন্তু পরবর্তী জেনারেশনে তুমি দেখো যে ভাই দুইটা যখন প্রচ্ছন্ন থাকতেছে, এই যে দুইটা যখন প্রচ্ছন্ন থাকতেছে, এই যে দুইটা যখন প্রচ্ছন্ন থাকতেছে, দুইটা যখন প্রচ্ছন্ন থাকতেছে, দুইটা যখন প্রচ্ছন্ন থাকতেছে, এই যে দুইটা যখন প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন, জাস্ট দুইটা একত্রে যখন প্রচ্ছন্ন হচ্ছে মুখ বধির করে দিচ্ছে। যখনই দুইটা একত্রে প্রচ্ছন্ন থাকতেছে তারা কি করে দিচ্ছে? মুখ বধির করে দিচ্ছে। ওকে, এটাকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন। এটার অনুপাত হলো 9:7। যে জায়গায় মুখ বধির হলো কয়জন? 7 জন। তারপরে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজিন কাকে বলে? পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। পলিজিন শব্দের মধ্যে আছে পলি, পলি মানে একের অধিক। সো যখন ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে সেই গ্রুপকে আমরা পলিজিন বলি। এবং এই পলিজিন কি বংশ পরম্পরায় যদি বাহক হইতে থাকে সেটাকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। এবং এই পলিজিন নামকরণ কে করছে? কোন বিজ্ঞানী? ম্যাথার। কে? ম্যাথার, জিনতত্ত্ববিদ। ওকে, পলিজিনের প্রভাব ক্রমবর্ধিষ্ণু হয় এমন বৈশিষ্ট্যকে মাতৃক চরিত্র বলা হয়। ইম্পর্টেন্ট। পলিজিনের প্রভাব কেমন? ক্রমবর্ধিষ্ণু। পলিজিনের প্রভাব কেমন? ক্রমবর্ধিষ্ণু। এই জন্য এটাকে আমরা কি বলি? মাতৃক প্রভাব বলি। কি বলি? মাতৃক প্রভাব বলি। মানুষের অনেক বংশগতীয় রোগ পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে হয়, যেমন অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কোন কোন রোগ পলিজিনের অস্বাভাবিকতার কারণে হয়। ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস ইত্যাদি। ওকে, তারপর পলিজেনিক ইনহেরিটেন্সের এটা আমরা সবাই জানি এই ছকটা, যে ভাই প্রথম বংশে আমার সব হবে মিউলেটো, মানে না নিগ্রো না হলো শ্বেতাঙ্গ। সো এই জায়গায় কি যে ভাই এরকম একটা ছক, একজন হলো পুরাপুরি নিগ্রো, একজন হলো সাদা, 6 জন হলো মিউলেটো, 4 জন হলো ভাই না নিগ্রো না মিউলেটো মাঝামাঝি, আর 4 জন হলো না সাদা না মিউলেটো। তো এটা আমরা জানি 1:4:2, 6:4:1। ডান। ওকে, বুঝতে পেরেছো? আমাদের চ্যাপ্টার প্রায় অর্ধেক শেষ, এখন আমরা বাকি অর্ধেক পড়ব। সো দেখো, লিঙ্গ নির্ধারণের জন্য তো আমাদের ক্রোমোজোম আছে। মানুষের ক্রোমোজোম কয়টা? মানুষের ক্রোমোজোম হলো 23 জোড়া বা 46টা। মানুষের ক্রোমোজোম কয়টা? 23 জোড়া বা 46টা। এর মধ্যে অটোজোম কয়টা? ভাই 22 জোড়া বা 44টা। আর সেক্স ক্রোমোজোম হলো 1 জোড়া বা 2টা। সেক্স ক্রোমোজোম কি কি? এক্স ওয়াই, এক্স আর ওয়াই, এটা হলো সেক্স ক্রোমোজোম। এখন যদি শুধু এক্স থাকে তাহলে সেটা এক্স এক্স নারী, আর যদি এক্স আর ওয়াই দুইটাই থাকে সেটা হলো পুরুষ, শুধু ওয়াই ওয়াই থাকতে পারে না। তো এই জায়গায় অটোজোমের কাজ কি? অটোজোমের কাজ হলো শারীরবৃত্তীয় কাজ করা, ভ্রূণের গঠন এবং দেহ গঠন। এটা কাজ হলো ভাই শারীরবৃত্তীয় কাজ, ভ্রূণের গঠন, দেহ গঠন। সেক্স ক্রোমোজোমের কাজ কি? লিঙ্গ নির্ধারণ। সেক্স ক্রোমোজোমের কাজ কি? লিঙ্গ নির্ধারণ। ডান। লিঙ্গ নির্ধারণ নীতি কি? যে ভাই যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণ সেটাকে সেক্স ক্রোমোজোম বলে। এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, বা ও ক্রোমোজোম হইতে পারে। ও মানে কি? 0 ক্রোমোজোম। এখন যদি শুধুমাত্র এক্স এক্স থাকে, মানে দুইটা যদি সেম থাকে সেটাকে বলি আমরা হোমোগেমেটিক সেক্স, যেটা হবে নারী। আর যদি আমাদের দুটা ভিন্ন থাকে যেমন এক্স আর ওয়াই, সেটাকে বলি আমরা হেটেরোগ্যামেটিক সেক্স, সেটা হয় পুরুষ। সো নারীরা হলো হোমোগ্যামেটিক সেক্সের বাহক আর পুরুষরা হলো হেটেরোগ্যামেটিক সেক্স। ওকে, আচ্ছা। এখন এই যে আমাদের ধরো এক্স বললাম, ওয়াই বললাম, ও বললাম, এতে কিছু পদ্ধতি থাকবে না? এবং কোন প্রাণী কোন পদ্ধতিতে করে? কোন পদ্ধতিতে আমরা কোন প্রাণীর সেক্স নির্ধারণ করি? দেখো, মানুষ, ড্রসোফিলা, বিভিন্ন ধরনের পতঙ্গ, গাজা, তেলাকোচা, এইসব প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করি আমরা এক্স 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 ওয়াই পদ্ধতি, যেখানে এক্স এক্স হলো নারী, এক্স ওয়াই হলো কি? পুরুষ। কি কি? ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে।
মানুষ, ড্রসোফিলা, বিভিন্ন রকমের পতঙ্গ এবং গাজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করি আমরা এক্স 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 ওয়াই পদ্ধতিতে। এক্স এক্স এক্সও পদ্ধতি কি, যে আমাদের এক্স এক্স হবে নারী আর এক্স ও হবে হলো পুরুষ, মানে আমাদের 0 ক্রোমোজোম মানে ওয়াই ক্রোমোজোম থাকবে না। এটা কাদের মধ্যে পাই আমরা? ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ এবং ডায়াসোরিয়া। ওকে, এদের উদ্ভিদ লিঙ্গ নির্ধারণে আমরা এক্স এক্স এক্সও পদ্ধতি। ভাই এটা পরীক্ষার জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। এই উদাহরণটা পরীক্ষার জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। কোনটার উদাহরণ কি? কোনটার উদাহরণ কি ভাই? পরীক্ষার জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। ওকে, ডান। তারপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন সেক্স ক্রোমোজোম আছে 2টা, এক্স আর ওয়াই। সো 2টাতেই অ্যাবনর্মালিটি হতে পারে। সো কোনটা অ্যাবনর্মালিটি হলে আমরা কোন ধরনের ডিজিজ পাবো? সো ওয়াই ক্রোমোজোমে যদি আমাদের মানে ওয়াই জিন দ্বারা যদি আমাদের নিয়ন্ত্রিত হয় কোনো ডিজিজ, সেটা হলো ওয়াই লিঙ্ক ডিসঅর্ডার। সেটার একটাই উদাহরণ আছে কানের লোম। সেটা একটা উদাহরণ কি? কানের লোম। অনেক পুরুষের কানে অতিরিক্ত লোম থাকে, সেটা হলো আমাদের কানের লোম। আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে ওয়াই নিয়ন্ত্রিত অনেক আছে, তার মধ্যে অন্যতম রেড গ্রিন ব্রাইটনেস বা কালার ব্রাইটনেস, হিমোফিলিয়া, ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি। আমরা এই জিনিসগুলো পড়বো। বলো তো এটা কত লেখা আছে? বলো বলো বলো। যদি তোমরা 74 পড়ে থাকো তাহলে তোমরা কালার ব্রাইন্ড না, আর যদি অন্য কিছু পড়ে থাকো তাহলে তুমি কালার ব্রাইন্ড। ডান। তো লাল সবুজ বর্ণান্ধতা। দেখো আমাদের যে লাল সবুজ বর্ণান্ধতা, এটা কি প্রকট নাকি প্রচ্ছন্ন? কে বলতে পারবা? এটা কি প্রকট নাকি প্রচ্ছন্ন? ভেরি গুড ভাই, এটা প্রচ্ছন্ন। এটা কেমন? এটা হলো প্রচ্ছন্ন জিনের প্রভাবে হয়। কার প্রভাবে প্রভাবে হয়? প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন কোন জিন? এক্স জিন। প্রচ্ছন্ন কোন জিন? এক্স জিন। ভাই দেখো এক্স বড় হাতের সি দ্বারা আমি বোঝাচ্ছি এখানে এক্স এর প্রকট জিন রয়েছে, আর এক্স ছোট হাতের সি দ্বারা বোঝাচ্ছি প্রচ্ছন্ন জিন রয়েছে। যখন আমাদের এক্স বড় হাতে সি থাকবে সেটা স্বাভাবিক দৃষ্টির পুরুষ হবে, যখন এক্স ছোট হাতে সি থাকবে তখন সেটা বর্ণান্ধ পুরুষ হবে। এবং একটা জিনিস মনে রাখবা যে নারীদের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্স জিন যদি আমাদের হ্যাম্পার হয় বা একটা এক্স জিন যদি আক্রান্ত হয় তাহলে সে বর্ণান্ধ হবে না, সে এই রোগের বাহক হবে। সেই রোগের কি হবে? বাহক হবে। যেমন দেখো এটাই হলো একটা ঠিক আছে একটা ভুল আছে, তাই বাহক। যখন দুইটাই ভুল থাকবে তখন বর্ণান্ধ। আর পুরুষের ক্ষেত্রে ভাই এক্স লিঙ্ক তো, ভুল থাকলেই শেষ। আর স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে কি? যে বাহক হবে না, যখন দুইটাই আমাদের প্রকট থাকবে। দুইটাই কি থাকবে? প্রকট থাকবে। মনে রাখবা লাল সবুজ বর্ণান্ধতা কোন জিনের কারণে হয়? প্রচ্ছন্ন এলিলিক জিনের কারণে। ডান। এবং মনে রাখবা যে বর্ণান্ধতা নিয়ে একজন বিজ্ঞানী কাজ করছে, সেই বিজ্ঞানীর নাম হলো জন ডাল্টন। সেই বিজ্ঞানীর নাম কি? জন ডাল্টন। লাল সবুজ বর্ণান্ধতা নিয়ে জন ডাল্টন কাজ করছে। ওকে, বর্ণান্ধতা নিয়ে কে কাজ করছে? জন ডাল্টন। এর জন্য এটাকে কি বলা হয়? ডাল্টনিজম। এর জন্য এটাকে কি বলা হয়? ডাল্টনিজম। ওকে, ডান। তারপরে এই লাল সবুজ বর্ণান্ধতার জিনিসপত্র দেখো কোনটা কত পার্সেন্ট হইতে পারে, মানে কত পার্সেন্ট এর ম্যাথগুলো আমাদের আসে। কত পার্সেন্টের ম্যাথগুলো কি? যে ধরো তোমাকে আমি বললাম যে একজন স্বাভাবিক পুরুষ একজন বাহক মহিলাকে বিয়ে করলেন, একজন স্বাভাবিক পুরুষ একজন বাহক মহিলাকে বিয়ে করলেন, তাহলে তাদের কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে বা স্বাভাবিক হবে? তো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে দেখো তার এক্স সি এটা বড় হাতের হবে, কারণ সে স্বাভাবিক। বাহক মহিলা মানে কি? একটা হবে প্রকট, একটা হবে প্রচ্ছন্ন। ওকে, এরপরে ভাই দুইটা থেকে দুইটা গ্যামেট পাইলাম। তারপরে যখন আমি ক্রসলিঙ্ক করে দিলাম, মানে F2 যৌন যখন আসলো, মানে যৌনক্রম যখন হইলো বা দুইটার মধ্যে যখন মিল হইলো, দেখো দুইটাই দুইটাই যদি প্রকট থাকে তাহলে কি স্বাভাবিক? ডান। একটা প্রকট একটা প্রচ্ছন্ন, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তার মানে বাহক। এখানে কি? একটা প্রকট মানে স্বাভাবিক, এই জায়গায় কি একটাই প্রচ্ছন্ন এবং এটা পুরুষ, তার মানে এটা বর্ণান্ধ। এখন তুমি দেখো তাহলে স্বাভাবিক কয়জন হয়েছে? 2জন। বাহককে কি আমরা স্বাভাবিক বলবো? না, বাহক স্বাভাবিক
না। সো স্বাভাবিক পুত্র বা কন্যা উল্লেখ করে নাই, বলছে স্বাভাবিক সন্তান। সো স্বাভাবিক সন্তান হলো 2 জন আউট অফ 4। তার মানে আমার কত পার্সেন্ট ঠিক আছে ভাই? স্বাভাবিক আছে 50%। স্বাভাবিক আছে কত পার্সেন্ট? স্বাভাবিক আছে 50%। যদি পুত্র বা কন্যা বলতো, যদি স্বাভাবিক পুত্র বা কন্যা বলতো, তাহলে কি হইতো? স্বাভাবিক পুত্র বা কন্যা বললে 50%। কি হইতো? 50%। কন্যার মধ্যে 50%, পুত্রের মধ্যে 50%। ডান। তারপরে ভাই হিমোফিলিয়া। হিমোফিলিয়া জিনিসটা কি? যে ভাই আমরা 13টা রক্ততঞ্চন ফ্যাক্টর বলছি না, ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তার মধ্যে মানব দেহে আর কি 12টা ঠিক আছে। তার মধ্যে মানব দেহে কয়টা আছে? 12টা। তার মধ্যে মানব দেহে কয়টা আছে? 12টা। এবং এই 12টার মধ্যে 8 আর 9 নাম্বার, 8 নাম্বারটার নাম কি ছিল? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। 9 নাম্বারটার নাম ছিল অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি অথবা ক্রিসমাস ফ্যাক্টর। 8 নাম্বারটা না থাকলে হবে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। 9 নাম্বারটা না থাকলে কি হবে? হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ। এবং এটা না থাকলে কি হয় ভাই? ক্লটিং ফ্যাক্টর না হলে রক্ততঞ্চন হবে না। কি হবে না? রক্ততঞ্চন হবে না, মানে অনেকক্ষণ যাবত কি হবে? রক্তক্ষরণ হবে। এবং এই যে রক্ততঞ্চনের অস্বাভাবিকতা বা ত্রুটি, এটাই হলো হিমোফিলিয়া। সো হিমোফিলিয়া 2 প্রকার। কি? এটা হলো ক্লাসিক হিমোফিলিয়া, যেটা হলো আমাদের 8 নাম্বারটা যদি না থাকে, আর যদি 9 নাম্বারটা না থাকে সেটা হলো ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। এবং এইটাও কোন জিনের কারণে হবে? এইটাও প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হবে। এটাও প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হবে। এটাও প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হবে। ওকে ওকে, ডান। তারপরে দেখো হিমোফিলিয়া 2 প্রকার তো বলছি। এই যে 8 নাম্বার না থাকলে সেটা হলো এ, আর 9 নাম্বারটা না থাকলে কি? 9 নাম্বারটা না থাকলে হলো আমাদের বি। এবং 9 নাম্বারটার সাথে আমার প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর না থাকলে আমরা এটাকে বলতে পারি। ডান। তারপরে এখন হিমোফিলিয়া। হিমোফিলিয়া ক্ষেত্রেও কি আমাদের কালার ব্লাইন্ডনেসে যেমন পড়ছি না, সেম। যে ভাই সম্পূর্ণ স্বাভাবিক হবে কখন? যখন দুইটাই প্রকট থাকবে। দুইটাই প্রকট থাকলে কি সম্পূর্ণ স্বাভাবিক? একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকলে কি ভাই আমার স্বাভাবিক কিন্তু বাহক, মানে বাহক আর কি, স্বাভাবিক কি বাহক। আর যদি দুইটাই প্রচ্ছন্ন থাকে তার মানে সে হলো হিমোফিলিক বা অসুস্থ। পুরুষদের ক্ষেত্রে 2 ধরনের হতে পারে, হয় প্রকট থাকবে না হয় প্রচ্ছন্ন থাকবে। প্রকট থাকলে সুস্থ, আর প্রচ্ছন্ন থাকলে হিমোফিলিক। ডান। এরপরে ভাই হিমোফিলিয়ার চেকার বোর্ড। ভাই তুমি যদি এই যে স্বাভাবিক পুরুষ স্বাভাবিক কিন্তু বাহক মহিলাকে বিয়ে করো, তো সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে আমার আগের মতোই ক্যালকুলেশন, আগের মতোই পার্সেন্টেজের ম্যাথ আসতে পারে। ডান। এরপর হলো ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ভাই ডিস্ট্রফি, ভাই ডিস মানে ডিসফাংশন, মানে আমার মাসেলগুলো ডিসফাংশন হবে, আমার মাসেল ঠিক মতো কাজ করতে পারবে না। এই ডিজিজটা হলো ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এটা কিসের কারণে হতে পারে? সেক্স লিঙ্ক ডিসদিন। এবং এটা কি এক্স জিনের কারণে হইতে পারে। ডান। এটা কি স্বাভাবিক আর বাহকের মধ্যে যদি হয়, কেমনে কি হবে? তুমি আগে যেমনে পড়ছো তেমনি। এখন আসে আমাদের এবিও ব্লাড গ্রুপিং। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবিও ব্লাড গ্রুপিং ভেরি 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 ইম্পর্টেন্ট। সো ব্লাড গ্রুপিং এ আমরা কি জানি? অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে। বলো তো ভাই অ্যান্টিজেন আমরা কোথায় পাই? অ্যান্টিজেনও রক্তে পাই, অ্যান্টিবডিও রক্তে পাই। কোনটা রক্তের কোথায় পাই? অ্যান্টিজেন আমরা রক্তের কোথায় পাই আর অ্যান্টিবডি আমরা রক্তের কোথায় পাই? মনে রাখবা অ্যান্টিজেন আমরা পাই আরবিসির মেমব্রেনে বা আরবিসি এর আবরণে, আর অ্যান্টিবডি আমরা পাই প্লাজমাতে। অ্যান্টিবডি আমরা কোথায় পাই? প্লাজমাতে। অ্যান্টিবডি কোথায় পাই? প্লাজমাতে। মানব দেহে প্রায় 400 ধরনের অ্যান্টিজেন আছে এবং এখন পর্যন্ত এটার উপর ভিত্তি করে 21টি ব্লাড গ্রুপ বের করা হয়েছে। এবং মনে রাখবা আমরা এই জায়গায় অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করে এ বি এবং ও ব্লাড গ্রুপ সম্বন্ধে জানবো। এবং মনে রাখবা যে ব্লাড গ্রুপের জনক হলো ভাই কার্ল ল্যান্ডস্টেইনার। কে? কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সো আমাদের একটা ছক, ভাই এই ছক বাধ্যতামূলক। আমরা এটা তো জানি যে ভাই এ ব্লাড গ্রুপ মানে তার এ অ্যান্টিজেন আছে, বি ব্লাড গ্রুপ মানে তার বি অ্যান্টিজেন আছে, এ বি ব্লাড গ্রুপ মানে তার দুইটা অ্যান্টিজেনই আছে, আর ও ব্লাড গ্রুপ মানে তার কোনো অ্যান্টিজেন নাই। মানে অ্যান্টিজেন কি আছে এটার উপর ভিত্তি করে ব্লাড গ্রুপের নামকরণ। এখন অ্যান্টিবডিও তো তাহলে থাকবে, যে অ্যান্টিজেন আছে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে। তাহলে এতে থাকবে কি? বি অ্যান্টিবডি। বিতে থাকবে কি? এ অ্যান্টিবডি। আর এ বিতে দুইটাই অ্যান্টিজেন আছে, তার মানে কোনো অ্যান্টিবডি থাকবে না।
আর ও মানে আমাদের কোনো অ্যান্টিজেন নাই, মানে দুইটাই অ্যান্টিবডি থাকবে। এখন এই পার্সেন্টেজটা আমাদের লাগে, এবং লাগে কোন ব্লাড গ্রুপ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে। মনে রাখবা তোমাদের নোমান ভাইয়ের ব্লাড গ্রুপ ও পজিটিভ, এবং এটা পৃথিবীতে সবচেয়ে বেশি আছে, মানে ও ও ও সবচেয়ে বেশি আছে। কোনটার পার্সেন্টেজ কত ইম্পর্টেন্ট, যে ভাই 23% হলো এ, 32% বি, 8% হলো এ বি, আর ও হলো 37%। যেমন বি গ্রুপ ব্লাড গ্রুপকে অনেকে বলে যে ভাই গরুর রক্ত, হোয়াট এভার, যাই হোক। এখন কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই 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 ইম্পর্টেন্ট। ভাই দেখো তোমাদেরকে একদম সুন্দরভাবে এক্সপ্লেন করে দেই, যে আমাদের এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ, রক্ত দিতে পারবে, রক্ত নিতে পারবে, যাকে রক্ত দিতে পারবে, যার থেকে রক্ত নিতে পারবে। দেখো ব্লাড রিলেটেড জিনিসপত্র এই জায়গায় অ্যান্টিজেন আর অ্যান্টিবডিকে ঘিরে। ভাই রক্ত আদান প্রদানের যে খেলা, এই খেলাতে তোমার রেসপন্সিবল হলো অ্যান্টিবডি। রেসপন্সিবল কে? অ্যান্টিবডি। মানে ধরো আমার অ্যান্টিবডি আছে হলো এ আর বি, মানে আলফা বিটা। যার রক্তে এ অ্যান্টিবডি আছে তাকে তুমি এ অ্যান্টিজেন দিতে পারবা না। যার রক্তে বি অ্যান্টিবডি আছে তাকে তুমি বি অ্যান্টিজেন দিতে পারবা না, তাকে তুমি বি অ্যান্টিজেন দিতে পারবা না। এখানে খেলা শেষ। সো দেখো এ যাকে রক্ত দিতে পারবে, এ কাকে রক্ত দিতে পারবে? যার এ অ্যান্টিবডি নাই। কার নাই? কার নাই? এক নাম্বার হলো এ তার নিজের নাই, এক নাম্বার হলো এ নিজের নাই। আর নাই কার? এ বি, এ বির কোনো অ্যান্টিবডি নাই। বি কাকে রক্ত দিতে পারবে? যার বি অ্যান্টিজেন নাই। কার নাই? তার নিজের নাই, আর এ বির নাই। এ বি কাকে রক্ত দিতে পারবে? যার এ অ্যান্টিবডিও নাই, বি অ্যান্টিবডিও নাই, এরকম আছেই শুধু এ বি। ও কাকে রক্ত দিতে পারবে? ও এর কোনো অ্যান্টিজেনই নাই, তাই সে সবাইকে রক্ত দিতে পারবে। সো সে এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এ বি কেও দিতে পারবে, সে নিজেকেও দিতে পারবে। কার থেকে এখন নিতে পারবে? এ কার থেকে রক্ত নিতে পারবে? এ এর জীবনে কোন অ্যান্টিবডি আছে? এর ভিতরে কোন অ্যান্টিবডি আছে? বি অ্যান্টিবডি। সো সে কার থেকে রক্ত নিতে পারবে? যার কি 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 যার কি নাই? যার বি অ্যান্টিবডি নাই। যার কি অ্যান্টিবডি নাই? সরি, যার বি অ্যান্টিজেন নাই, আমি খুবই দুঃখিত। এর মধ্যে কি অ্যান্টিবডি আছে? বি অ্যান্টিবডি। তো সে কার থেকে রক্ত নিতে পারবে? যার বি অ্যান্টিজেন নাই। কার নাই? তার নিজের নাই, আর নাই ও এর। বি, বি এর মধ্যে কোন অ্যান্টিবডি আছে? এ অ্যান্টিবডি আছে, তাই সে কার থেকে রক্ত নিতে পারবে? যার এ অ্যান্টিজেন নাই। কার নাই? তার নিজের নাই, আর ও এর নাই। এ বি কার থেকে রক্ত নিতে পারবে? এ বি এর কোনো অ্যান্টিবডি নাই, তাই তাকে যেই রক্ত দিক তার কোনো গ্যাঞ্জাম নাই। সো তাকে এও দিতে পারবে, বিও দিতে পারবে, এ বি নিজেও দিতে পারবে, ও দিতে পারবে। আর ও কার থেকে নিতে পারবে? ওতে সব ধরনের অ্যান্টিবডি আছে, তাই এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন কেউ দিতে পারবে না, শুধু দিতে পারবে সে নিজে। আচ্ছা এখন তুমি দেখো তো, এখন আমার সময় এসেছে যে ভাই যে সবার থেকে নিতে পারতেছে তাকে একটা নাম দেওয়ার। তাকে কি নাম দেব? তাকে কি নাম দেব? ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা সার্বজনীন গ্রহীতা। আর যে সবাইকে দিতে পারতেছে তাকে কি নাম দেব? রবিনহুড নাকি সার্বজনীন দাতা? সার্বজনীন দাতা, বা আমরা বলতে পারি ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার। ওকে, আশা করি এটার ভুল হবে না। এটা ভুল হবে, এটার ভুল হবে, এটার ভুল হবে, আশা করি আর ভুল হবে না। তো আমরা সব পড়ে ফেলছি, ডান। সার্বজনীন দাতা কাকে বলবো? ওকে বলবো। সার্বজনীন গ্রহীতা কাকে বলবো? একে বলবো। এবি কে বলবো। সো সার্বজনীন দাতা কেন বলতেছি? কারণ তার কোনো অ্যান্টিজেন নাই, সে সবাই দিতে পারতেছে, তার কোনো গ্যাঞ্জাম নাই।
সার্বজনীন গ্রহিতা কেন বলতেছে, তার কারণ কোনো অ্যান্টিবডি নেই। এরপরে জিনোটাইপ, ভাই আমার এ অ্যান্টিজেন থাকতেছে দেখেই আমি তাকে এ ব্লাড গ্রুপ বলতে পারতেছি। সো বিশুদ্ধ হলো যখন তার দুইটাই এ হবে, আর যখন একটা এ একটা ও হবে মানে জিরো বা নীল হবে, সেটা হলো আমাদের সংকর। সেম বি এর ক্ষেত্রে। এ বির ক্ষেত্রে কি, এ বির ক্ষেত্রে সবসময় সংকর, কারণ দুইটা কি আলাদা। আর ও এর ক্ষেত্রে কি, যে ভাই বিশুদ্ধ, সংকরের কিছু নাই, ডান, ও মানে আসলে নীল। এরপর আসে আর এইচ ফ্যাক্টর। এরপরে কি আসে, আর এইচ ফ্যাক্টর। টু বি ভেরি ভেরি সিম্পল, যে ভাই এটা আসলে রেসাস মাঙ্কির মধ্যে সর্বপ্রথম পাওয়া গেছে, রেসাস বানর। এই রেসাস বানরের মধ্যে পাওয়া যাওয়ার পর এই আর এইচ অ্যান্টিজেন আবিষ্কার করা হয়েছে 6টা। কয়টা? 6টা। সিডিই, কি সিডিই। সো এই যে সিডিই আবিষ্কার করা হয়েছে, এটা হলো হয় ক্যাপিটালে লিখবা, হয় ছোট হাতের লিখবা। সো সি বড় হাতে, সি ছোট হাতে, ডি বড় হাতে, ডি ছোট হাতে, ই বড় হাতের, ই ছোট হাতে। এর মধ্যে বড়গুলা থাকলে আমরা এটাকে বলি কি, বড়গুলা থাকলে আমরা এটাকে বলি ভাই পজিটিভ। কিন্তু মনে রাখবা, যদি কারো রক্তে ডি অ্যান্টিজেন থাকে, তাকে আমরা আরএইচ পজিটিভ বলি। তাকে আমরা কি বলি? আরএইচ পজিটিভ বলি। ডি অ্যান্টিজেন মানে ডি বড়টা থাকবে, তাকে আমরা কি বলবো? আরএইচ পজিটিভ। ওকে, সো সে যদি কারো রক্তের মধ্যে যায়, তার রক্তের বিরুদ্ধে কি তৈরি হবে? তার রক্তের বিরুদ্ধে কি তৈরি হবে? অ্যান্টিডি। কি তৈরি হবে? অ্যান্টিডি তৈরি হবে। এই যে ডি অ্যান্টিডি, এইটার উপর ভিত্তি করেই একটা জিনিস তৈরি করা হয়েছে, বা একটা জিনিস আমরা জানি, সেটা হলো আমাদের এই গর্ভধারণ জনিত জটিলতা। ওইটাতে যাওয়ার আগে আমরা একটু এই ছকটাতে আসব, যে ভাই যে আমরা মানে নর্মালি পজিটিভ ছাড়া যখন পড়লাম, আমরা যদি পজিটিভের মধ্যে পড়ি, তাহলে পজিটিভের মধ্যে আমার রক্ত দান করতে পারে সবাইকে কে, আর রক্ত নিতে পারে সবার থেকে কে? তো এই জিনিসটা তোমাকে জাস্ট বলি, যে নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে। তো সেটুকু মাথায় রাখুন, নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে, নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে, পজিটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে না। নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে, পজিটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে না। বাকি সব আগেরটার মতোই সেম, বাকি সব আগেরটার মতোই সেম, যে এ কাকে দিতে পারবে, এ আর এ বি কে দিতে পারবে, নিতে পারবো কার থেকে, এ আর ও, আর ওর মধ্যে পজিটিভ নেগেটিভ হিসাব করার দায়িত্ব আমার। বুঝতে পারছো এখন? যে এই একটা লাইন মনে রাখবা, একটা লাইন মনে রাখবা, যে একটা লাইন মনে রাখা তোমার জন্য যথেষ্ট, যে নেগেটিভ পজিটিভকে ব্লাড ডোনেট করতে পারবে, কিন্তু পজিটিভ নেগেটিভকে ব্লাড ডোনেট করতে পারবে না। এই লাইনটা মনে রাখবা, দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ, দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ, দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ। এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে ভাই আচ্ছা ঠিক আছে, নেগেটিভ পজিটিভকে ব্লাড ডোনেট করতে পারতেছে না, আমি তো একটা জিনিস জানি যে ভাই ও হলো ইউনিভার্সাল ডোনার, তাই না? আর এবি, এবি কি? সর্বজনীন গ্রহীতা আর কি, ইউনিভার্সাল গ্রহীতা। তো তোমার কমন সেন্স থেকে বলো তো, নেগেটিভ যদি পজিটিভকে ব্লাড ডোনেট করতে পারে, তাহলে ও এর কোন ইউনিভার্সাল ডোনার হবে, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। অবশ্যই কোনটা? নেগেটিভ। আর যদি পজিটিভ নেগেটিভকে ব্লাড ডোনেট করতে না পারে, মানে নেগেটিভ যদি পজিটিভকে ডোনেট করতে পারে, পজিটিভ তো পজিটিভকে পারবেই, তাহলে এবি এর মধ্যে কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে? এবি পজিটিভ। কোনটা? এবি পজিটিভ। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং এই জন্যই ও নেগেটিভকে আমরা রেয়ার ব্লাড গ্রুপ ধরি, ও নেগেটিভকে আমরা কি ধরি? রেয়ার ব্লাড গ্রুপ ধরি। ওকে, আচ্ছা, সো এটা আমরা পড়লাম। এখন এই সিনারিও কে কল্পনা করেই আমরা আসলে একটা থিওরিতে যাই, সেটা হলো এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। সেটা কি? সেটা ধরো একটা আর এইচ পজিটিভ পুরুষ, একটা আর এইচ পজিটিভ পুরুষ একটা আর এইচ নেগেটিভ মহিলাকে বিয়ে করলো।
একটা RH পজিটিভ পুরুষ একটা RH নেগেটিভ মহিলাকে বিয়ে করলো। বিয়ে করার পর অবশ্যই বাচ্চা হওয়ার মতন সিচুয়েশন আসবে। সো ধরো একটা বাচ্চাও তোমার গর্ভে আসলো। এখন RH নেগেটিভ মহিলার পেটে ভাই RH পজিটিভ বাচ্চাও আসতে পারে, RH নেগেটিভও আসতে পারে। নেগেটিভ আসলে কোনো সমস্যাই নেই, কিন্তু বাচ্চার ব্লাড গ্রুপ যদি RH পজিটিভ হয় তখন ঝামেলাটা কি হবে? আমরা জানি নেগেটিভ পজিটিভকে দিতে পারবে, নেগেটিভ পজিটিভকে ব্লাডটা দিতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না। এটা কারণটা আসলে কি? তবে দেখো একটা মায়ের পেটে ফিটাস মানে বাচ্চা আর মায়ের যে প্লাসেন্টা এটার মধ্যে অনবরত আমার কি হয়? অনবরত আমার রক্তের আদান প্রদান হয়। সেই যে রক্তের আদান প্রদান হচ্ছে, সেই রক্তের আদান প্রদানের কারণে এই RH পজিটিভ ব্লাডটা যদি এই মহিলার মধ্যে যায়, RH নেগেটিভ মহিলার মধ্যে যায়, মানে সে জায়গায় একটা কি যাচ্ছে? একটা ডি অ্যান্টিজেন যাচ্ছে না? একটা কি ডি অ্যান্টিজেন যাচ্ছে না? যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই তখন কি হবে? এইটার বিপরীতে তৈরি হবে একটা অ্যান্টিডি অ্যান্টিবডি। এটার বিপরীতে একটা অ্যান্টিডি অ্যান্টিবডি তৈরি হবে। তৈরি হবে কি হবে না? সময় নিয়েই তৈরি হবে। সো সময় নিয়ে তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে প্রথম বাচ্চার সাধারণত কিছু হয় না। কিন্তু ধরো আবার গর্ভধারণ হইল, দ্বিতীয় বাচ্চা মায়ের পেটে আসলো, এবং আনলাকিলি সেটা আবারও RH পজিটিভ হইল। সেটা আবারও কি হয়েছে? RH পজিটিভ হয়েছে। মানে তার মধ্যে কি আছে? মানে তার মধ্যে ডি অ্যান্টিজেন আছে। মানে তার মধ্যে কি আছে? ডি অ্যান্টিজেন আছে, আছে না? আগের বার তো মহিলার কাছে তো বড় ডি অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিডি ছিল না, তো শুরুতেই ঘায়েল করে নাই, কিন্তু এখন কি অ্যান্টিডি আছে না? তো জাস্ট বাচ্চা হইতে নিবে, সাথে সাথে এই অ্যান্টিডি অ্যান্টিজেনের উপর অ্যাকশন করবে। কি করবে? অ্যাকশন করবে এবং বাচ্চার ক্ষতি হবে। এটাকে আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। এটাকে আমরা কি বলি? এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। যে RH পজিটিভ এবং RH নেগেটিভ এর মধ্যে বিয়ে হইলে RH পজিটিভ পুরুষ এবং RH নেগেটিভ মহিলা, সো প্রথম বাচ্চা যদি RH পজিটিভ হয় বা যে কোনো বাচ্চা যদি RH পজিটিভ হয়, সে জায়গায় ডি অ্যান্টিজেন থাকবে। তো সেই ডি অ্যান্টিজেন এর বিপরীতে অ্যান্টিডি তৈরি হবে মায়ের বডিতে, হইল। তো যখন দ্বিতীয় বাচ্চাটা হইতে নিবে সেটাও যদি RH পজিটিভ হয়, তার মধ্যে তো ডি অ্যান্টিজেন থাকবে, কিন্তু মায়ের বডিতে তো অলরেডি অ্যান্টিডি আছে, সেই অ্যান্টিডি তখন ডি অ্যান্টিজেনকে খতম করে দেবে, এবং এটাই এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। বুঝতে পারছো নাকি পারো নাই? ডান। তো এটাই হলো আমাদের গর্ভধারণ জনিত জটিলতা। ডান। এই যে RH পুরুষ, RH নেগেটিভ, তো এই জায়গায় শুভ বিবাহর পরে করবে RH প্লাস সন্তান, শেষ। তারপরে ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয়তা কি? ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট যে ভাই ধরো রক্তপাত হইলো বা রক্ত স্বল্পতা বা অপারেশন করতে যায় যখন দেখলো যে রক্ত কম, তখন ভাই রক্তের গ্রুপ নির্ণয় করে ব্লাড ডোনেশনের কাজ বা ব্লাড নিতে হয়। তারপরে এবিও অ্যান্টিজেন দেহের টিস্যুতে ব্যাপক বিস্তৃত, তাই বৃক্ক প্রভৃতি অঙ্গ প্রতিস্থাপনের আগে দাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ সঠিকভাবে জেনে নিতে হয়। তারপরে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস প্রতিরোধে ব্লাড গ্রুপ জেনে বিয়ে করতে হয়। তাই যারা বিবাহ করার প্ল্যান করতেছো সামনে, সো অবশ্যই এটা মাথায় রেখে নিবা। যদিও এইসব এইসবের এখন ওষুধ আছে, এইসবের এখন ট্রিটমেন্ট আছে, স্টিল দোষ বা নির্দোষ প্রমাণের জন্য, তারপর জাতি তত্ত্ব ও নৃতত্ত্ব বিষয়ে গবেষণার জন্য, পিতৃত্ব পরীক্ষার জন্য আমরা ব্লাড টেস্ট করি। ওকে, ডান। বুঝতে পারছো? ডান। এখন আমরা আমাদের চ্যাপ্টারের বাকি অংশে চলে আসলাম, বিবর্তন। এই নিয়ে ধরো বিবর্তন নিয়ে তোমাদেরকে বেশি পেঁচাবো না, বিবর্তন জিনিসটা খুবই সহজ ভাবে কি কি পড়তে হবে বলে দেবো, জাস্ট এই জিনিসগুলো পড়বা, দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ। সো বিবর্তনের জনককে এম্পিডক্লেস। যে জিনিসটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো, যে বিবর্তনের জনককে এম্পিডক্লেস। সো বিবর্তনের ধারায় মাছ, উভচর, তারপরে ধরো সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এরকম তো উন্নত হইতে থাকছে জীবনভর। সো এটা আমরা চ্যাপ্টার 1-এই পড়ে আসছি, বাট স্টিল এই জিনিসটা বারবার লাগবে এবং এখান থেকে প্রশ্ন আসবেই।
যে ভাই এই হৃৎপিণ্ড কার কয়টা প্রকোষ্ঠ আছে? হৃৎপিণ্ড কার কয়টা প্রকোষ্ঠ আছে? তারপরে করটিক স্নায়ু কয় জোড়া করে আছে? আর রক্ত কার শীতল কার উষ্ণ, কার খুব গরম কার খুব ঠান্ডা। ওকে আচ্ছা, সো হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ ছিল মাছে, পরে উভচর প্রাণীতে 3 প্রকোষ্ঠ হয়েছে, সরীসৃপে যায় অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, পাখিতে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, স্তন্যপায়ীতেও সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। এখন এটার একটা এক্সেপশন আছে আমাদের সরীসৃপের, যে কুমিরে আমাদের সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ড। ওকে, এছাড়াও বাকি যা যা আছে একবার রিডিং দিবা, এই কয়েকটা ইম্পর্টেন্ট। এরপরে ভাই বিবর্তনের ধাপ। বিবর্তনকে আমরা 3টা ধাপে ভাগ করতে পারি, একটা হলো মাইক্রো, একটা হলো ম্যাক্রো, আর একটা হলো মেগা। মাইক্রো হলো ছোট পরিসরে, মানে আমাদের বডির জিন মিউটেশনের প্রভাবে যে বিবর্তনটা ঘটবে, এটা হলো আমাদের মাইক্রো। ম্যাক্রো কি? যে ভাই উপপ্রজাতির মধ্যে ধাপ অতিক্রম করে যদি প্রজাতির মানে প্রজাতি সৃষ্টির বিবর্তন হয়। মানে প্রথমটা ছিল কি জেনেটিক, প্রথমটা কি ছিল জেনেটিক, দ্বিতীয়টা ছিল স্পেসিস, দ্বিতীয়টা কি নিয়ে ভাই স্পেসিসের মধ্যে যদি কিছু একটা হয়। আর মেগা বিবর্তন কি? যে ভাই বৃহৎ পরিসরে যদি কিছু একটা হয়। তো মাইক্রো, ম্যাক্রো, মেগা। এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পরের ক্লাসিফিকেশন, যে অভিসারী, অপসারী, সমান্তরাল। দেখো আমরা যখন ফিজিক্সে যখন ইমেজ ফরমেশন পড়ছি বা লেন্স টেন্স পড়ছি, মনে আছে? তো ওই জায়গায় অভিসারী পড়ছিলাম না, কনভার্জেন্ট, আর অপসারী কি পড়ছিলাম, ডাইভার্জেন্ট। অভিসারী কি ছিল ভাই, কাছে এসে মিলিত হবে। অপসারী কি ছিল, দূরে যেয়ে মিলিত হবে, দূরে যাবে। সো অভিসারী কি? যে ভাই দূর সম্পর্কিত জীবগোষ্ঠী, মানে ধরো যে কি ভাই বলা, আচ্ছা ধরো অস্ট্রেলিয়ায় একটা মানুষ ছিল, সেই মানুষটা ধরো বাংলাদেশে, অস্ট্রেলিয়ান একটা নারী বাংলাদেশি একটা পুরুষের প্রেমে পড়ে বাংলাদেশে চলে আসলো। সো বাংলাদেশে চলে এসে তারা বিবাহ করে একসাথে জীবনযাপন করা শুরু করলো বাংলাদেশে। এর ফলে কি হয়ে যাবে, তাদের জীবনধারা অনেকটা এক হয়ে যাবে। এটা হলো অভিসারী। অপসারী কি? অপসারী হলো যে বাংলাদেশি দুইজন, ধরো দুই ভাই, একজন গেছে ধরো আফ্রিকায়, একজন গেছে ধরো আমেরিকায়। সো ওইখানে দুইজন দুই দেশে যাওয়ার কারণে দুইজনের জীবনধারার যে আলাদা হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি অপসারী। আর সমান্তরাল কি? সমান্তরাল হলো একজন আমেরিকায় বাস করতেছে, একজন অস্ট্রেলিয়ায় বাস করতেছে, তারা জীবন ধরে ওই জায়গায় বাস করবে, তো সমান্তরালে তারা সবসময় আলাদাই থাকবে, সেটা হলো সমান্তরাল বিবর্তন। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা না, তারপরে বিবর্তনের মতবাদ। বিবর্তনের প্রথম দুটা মতবাদ বেশি ইম্পর্টেন্ট, যে ভাই ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ। পরের দুটো ইম্পর্টেন্ট, যে ভাই দা ভ্রিস কি মতবাদ দিচ্ছে, পরিব্যক্তি মতবাদ। পরীক্ষায় আসে পরিব্যক্তি মতবাদ কে দিচ্ছে ভাই, দা ভ্রিস। অগাস্ট ভাইসম্যানের মতবাদ কি ভাই, নিও ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষ মতবাদ বা জার্ম প্লাজম মতবাদ, বা জার্ম প্লাজম মতবাদ। জার্ম প্লাজম মতবাদ কে দিচ্ছে, অগাস্ট ভাইসম্যান। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ল্যামার্কিজম বলতে আসলে কি বোঝায়, এক লাইনে যদি আসে পরীক্ষায় আসবে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। আর ডারউইনিজমের কি, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ভেরি ইম্পর্টেন্ট, যে ভাই ডারউইনের মতবাদের আরেক নাম কি, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, আর ল্যামার্কের কি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। দুইটারই কিছু সূত্র আছে, তত্ত্ব আছে। তো প্রথমে আমরা ল্যামার্কের ব্যাপারে জানি, যে ল্যামার্কের কিছু কাজ আছে, তার মধ্যে সে বায়োলজি শব্দের প্রবর্তক। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, বায়োলজি শব্দের প্রবর্তককে ল্যামার্ক। তারপরে সে প্রাণীকে দুইটা ভাগে ভাগ করছে, অমেরুদণ্ডী, মেরুদণ্ডী। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এবং তার বিবর্তন নিয়ে কথাবার্তাকে বিজ্ঞানী ডটসন 4টা সূত্র দ্বারা প্রকাশ করছে, 4টা সূত্র দ্বারা প্রকাশ করছে। তো ল্যামার্ক কি করছে, বায়োলজি শব্দের প্রবর্তক, এবং প্রাণীকে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী দুই ভাগে ভাগ করছে। তারপরে বিজ্ঞানী ডটসন ল্যামার্কিজমকে 4টা সূত্রের অধীনে ব্যাখ্যা করছে। এই যে বিজ্ঞানী ডটসন 4টা জিনিস বলছে, 4টা জিনিস কি, একটা হলো বৃদ্ধি, তারপরটা হলো পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন, ব্যবহার, অব্যবহার, এবং চতুর্থ বৈশিষ্ট্য অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ইম্পর্টেন্ট 4টা, একদম সিরিয়ালি মনে রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রশ্ন আসবে, নিচের কোনটি ল্যামার্কিজমের সূত্র না, নিচের কোনটি ডারউইনিজমের সূত্র না। ওকে, সো আশা করি ভুল হবে না, 4টা মনে রাখবা। এরপর আসে আমাদের ডারউইনিজম। ডারউইনিজম কি, যে ভাই তার একটা বই আছে, সে বইটার নাম হলো অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সে জায়গায় 6টা তত্ত্ব আছে। সেই 6টা তত্ত্ব কি, বংশবৃদ্ধির উচ্চ হার, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম, সার্বজনীন
পরিবৃত্তি বা প্রকরণের উপস্থিতি, যোগ্যতমের ঊর্ধ্বতন উদরতন, আর কি প্রাকৃতিক নির্বাচন, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এবং ন্যাচারাল সিলেকশন। এটা হলো আমাদের ডারউইনিজমে 6টা তত্ত্ব, ভাই 6টা একদম সিরিয়ালি। মানে ভাই একটা সময় বংশবৃদ্ধির অনেক বাইরে যাবে, বংশবৃদ্ধি বাড়লে গিয়ে খাবারের সংকট, তো এটার জন্য যুদ্ধ হবে, জীবন সংগ্রাম হবে, তারপর সার্বজনীন পরিবৃত্তি ও বা প্রকরণের উপস্থিতি হবে, তারপরে আমরা যোগ্যতম যারা তারা সার্ভাইভ করবে এবং প্রাকৃতিক নির্বাচন হবে। ডান। এই ল্যামার্কিজম এবং ডারউইনবাদ ডিফারেন্স ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ল্যামার্কবাদের বইটার কি ছিল? ল্যামার্কের ফিলোসফিক জুলজিক। আর ডারউইনবাদের বইটা কি? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওকে, স্টেপ কি কি, অপর নাম কি কি? অপর নাম কি? অর্জিত বৈশিষ্ট্য, উত্তরাধিকার মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ওকে, ইম্পর্টেন্ট। তারপর ভাই এটা সবপক্ষে কি কি ছিল? এই প্রত্যেকটা বই থেকে জাস্ট রিডিং দিবা, প্রত্যেকটা বই থেকে রিডিং দিবা, প্রত্যেকটা বই থেকে রিডিং দিবা, পরীক্ষায় আসে। তো এই জায়গায় অঙ্গ সংস্থাত্মিক প্রমাণ কি ছিল? তুলনামূলক সারির স্থান কি কি? সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ মানে আসলে কি? সমসংস্থ মানে আমাদের হোমোলোগাস, আর হলো অ্যানালোগাস। হোমোলোগাস কি? গঠন সেম কাজ ভিন্ন, আর অ্যানালগাস কি? কাজ সেম গঠন ভিন্ন। তো এই জায়গায় দেখো মানুষের হাত বা বিড়ালের সামনের পা বা তিমির ফ্লিপার বা বাদুড়ের ডানা, এদের ভাই গঠন একই রকম কিন্তু কাজ ভিন্ন, তাই এটা সমসংস্থ। আর সমবৃত্তি কি? বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা, এটা এক একটার গঠন এক এক রকম কিন্তু কাজ একই, তাই অ্যানালগাস। ওকে, তারপরে নিষ্ক্রিয় অঙ্গ সহ পরীক্ষা প্রশ্ন আসে, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? ভাই লোম, তারপরে হলো আমাদের উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশি, পুচ্ছাস্থি। তারপর ভাই ধরো ভূতাত্ত্বিক প্রমাণ কি? যে ভাই মাছ থেকে উন্নত হয়ে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, পাখি থেকে আস্তে আস্তে উন্নত হইতে হইতে মানুষ আসছে। ঠিক আছে, এগুলো সব বই থেকে রিডিং দেবা, বইতে ভাই প্রত্যেকটা কিছু ডিটেলস আছে, এগুলো সবকিছু পড়বা। তারপর ভাই ঘোড়ার বিবর্তনের ধারা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখাচ্ছি এই সিরিয়ালটা দেখাচ্ছি। সংযোগকারী সূত্র আর্কিওপটেরিক্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসবে, এবং জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্মগুলোর নাম পরীক্ষায় অবশ্যই এবং অবশ্যই আসবে। সো এই জায়গায় ঘোড়ার বিবর্তন ভাই একদম সিরিয়াল সুন্দর মতন পড়বা, যদি মনে নাও থাকে প্রথম দুইটা লাস্টের দুইটা মাস্ট। আধুনিক ঘোড়া বলা হয় কোনটাকে? ভাই ইকুয়াস। তাইলে আধুনিক ঘোড়া যদি ইকুয়াস হয়, যদি বলি যে ভাই কোন ঘোড়াটা জীবিত, তাহলে উত্তর কি হবে? যদি বলি কোন ঘোড়াটা জীবিত, তাহলে উত্তর কি হবে? ইকুয়াস হবে না? যদি বলি কোন ঘোড়া জীবিত, যেহেতু এটাই আধুনিক ঘোড়া, তাহলে কোন ঘোড়া জীবিত? ভাই যেটা আধুনিক সেটাই। আপনি বলছেন যেটা আধুনিক সেইটাই, সো যেটা আধুনিক সেইটাই। কে ডান। তারপর আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স কি? ভাই সরীসৃপ আর পাখিকে কানেক্ট করে, সরীসৃপ আর পাখিতে কানেক্ট করে। ডিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ডিউ রিটার্নের জন্য মাস্ট রিড, পরীক্ষা আসবে। ডিউ রিটার্নের জন্য মাস্ট রিড মাস্ট রিড মাস্ট রিড, পরীক্ষা আসবে। সো আর্কিওপটেরিক্স এর সরীসৃপের বৈশিষ্ট্য কি কি আছে? ছাড়া মুখস্থ। আর্কিওপটেরিক্স এর পাখির বৈশিষ্ট্য কি আছে? ছাড়া মুখস্থ। ওকে, সরীসৃপের বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্য ছাড়া মুখস্থ। ওকে, এরপরে ভাই পাখিকে আমরা বলি মহিমান্বিত সরীসৃপ, কারণ সরীসৃপের পরেই পাখি আসছে, তাই আমরা পাখিকে বলি মহিমান্বিত সরীসৃপ। এরপরে ভাই ভূতাত্ত্বিক কালক্রম, এই ভূতাত্ত্বিক কালক্রম ভাই মানে এখানে তো ভাই ভাগ ভাগ করে দিছি যে স্তন্যপায়ের যোগ কোনটা, তারপর সরীসৃপের যোগ কোনটা, ভাই বই থেকে ঠাড়া মুখস্থ দিবা, ভাই ঠাড়া মুখস্থ, এটার কোনো বিকল্প নাই। এই ছকের কোন যুগ কত সালে, কোন যুগ পিরিয়ড কোনটা ইম্পর্টেন্ট, কত বছর পূর্বে, এরা কোনটা, কোন এরাতে কোন যুগ কি কি আছে, ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আর জীবন্ত জীবাশ্মগুলোর নাম কয়েকটা, যেমন বলতো কয়েকটা নাম কি কি আছে? যেমন আছে আমাদের প্লাটিপাস, প্লাটিপাস আছে না, সেই লিমুলাস, তারপরে পেরিপেটাস, নটিলাস, স্ফেনোডন, ল্যাটিমারিয়া, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এই ছকটা দয়া করে ভালোভাবে পড়বা। এখানে যেরকম আমাদের ধরো শুরু হয়েছে কি স্তন্যপায়ের যুগ কত সালে, তারপরে আমাদের এই জায়গায় সরীসৃপের যুগ, দেন উভচরের যুগ, মাছের যুগ, তারপরে সামুদ্রিক অরমেন্ডের যুগ, সবকিছু পড়বা। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর করি, যে সমপ্রকটতার আমাদের ফিনোটাইপিক অনুপাত কি? সমপ্রকটতা কই ছিল? সমপ্রকটতা কই ছিল আমাদের? প্রথম সূত্রের ব্যতিক্রম। তো প্রথম সূত্রের ব্যতিক্রম মানে 4, বা এখানে যোগ করলে 4 আসে একটাতেই, সেটা হলো লাস্টেরটা, উত্তর হলো এটা, খুবই সহজ প্রশ্ন। তারপরে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কোনটা?
আমি কি পাইছিলাম যে একটা ছিল 13:3 আর একটা ছিল 9:7। ভাই দ্বৈত প্রচ্ছন্ন, প্রকটে ছিল ভাই 13:3, প্রকট মানে অতিরিক্ত মানুষ পছন্দ করবে, আর দ্বৈত প্রচ্ছন্ন মানে কম মানুষ, তাহলে 9:7, উত্তর কি হবে 9:7। ডান। এরপর আসে কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে? আমি কি বলছি, যেটা প্রকাশিত বৈশিষ্ট্য সেটা হলো আমাদের প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রকাশিত বৈশিষ্ট্য সেটা কি আমাদের প্রকট বৈশিষ্ট্য। এবং কোন জীবের, আচ্ছা সরি, কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্য কি ভাই? আমাদের ফিনোটাইপ। কি? ফিনোটাইপ। আর এইটার মধ্যে যেটা প্রকাশিত হয় সেটা হলো প্রকট, আর যেটা প্রকাশিত হয় না সেটা হলো আমাদের প্রচ্ছন্ন। তারপরে মেন্ডেল মটরশুঁটি কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছিলেন? ভাই কত জোড়া? 7টা। কয় জোড়া? 7 জোড়া। তারপর ভাই আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি নন অ্যালেলিক জিনের সহাবস্থানকে আমরা কি বলি? একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করতে চাচ্ছে, এজন্য দুইটা নন অ্যালেলিক জিন যে কাজ করতেছে, এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বলছিলাম ভাই পরিপূরক জিন। এটাকে আমরা কি বলছিলাম? পরিপূরক জিন। আর অবস্থাটাকে আমরা কি বলছিলাম? স্বপ্রকটতা। তারপর ইন্টারমিডিয়েট জিন দায়ী কোনটির জন্য? ভাই ইন্টারমিডিয়েট জিন যেই কোনটার জন্য ছিল? ভাই অসম্পূর্ণ প্রকটতা। কোনটার ক্ষেত্রে ভাই? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার জন্য ইন্টারমিডিয়েট জিন দায়ী। ডান। এরপর আসে সহপ্রকটতার ফলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে? সহপ্রকটতা মানে কি? পরিপূরক জিন। পরিপূরক জিনে কত ছিল? 9:7। কত ছিল? 9:7। ডান। কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? আমি বলছিলাম কোনটা প্রথম সূত্রের উদাহরণ, কোনটা দ্বিতীয় সূত্রের উদাহরণ পরীক্ষায় আসবে। দ্বিতীয় সূত্রের উদাহরণের ব্যতিক্রম কোনটা? সেই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? ভাই আমাদের এপিস্টেসিস। কোনটা? এপিস্টেসিস। এপিস্টেসিস আবার দুইটা, প্রকোষ্ঠ এপিস্টেসিস আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ডান। এরপর আসে জেনেটিক শব্দ প্রথম কে প্রবর্তন করে? ভাই বেটসন। কে? বেটসন, উইলিয়াম বেটসন। উইলিয়াম বেটসন। জীবের কোন প্রজাতির এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি থেকে আমরা কি বলি? এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। জিনের সমষ্টি মানে কি? জিনোম। জিনের সমষ্টি মানে কি? জিনোম। রিসার্চ ফ্যাক্টরের উপস্থিতি কি নির্ধারণ করে? ভাই RH পজিটিভ। যখন রিসার্চ ফ্যাক্টর থাকে সেটাকে আমরা বলি RH পজিটিভ। ডান। এরপরে কোন গ্রুপে এ ও বি উভয় অ্যান্টিবডি থাকে, যেটাতে এই দুইটার একটাও অ্যান্টিজেন থাকবে না? সেটা কোনটা? ও। কোনটা? ও। ওকে। হিমোফিলিয়া রোগ কেন হয়? হিমোফিলিয়া রোগ হয় প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে। কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোমের। এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে। কই আছে? এই যে ভাই প্রথমটা আছে, এটাই উত্তর। ও রক্ত গ্রুপ ভুক্ত একজন ব্যক্তি নিচের কোন গ্রুপের সদস্যের নিকট হতে রক্ত নিতে পারবে না? ভাই ও শুধু ও এর থেকে নিতে পারে না, ও সবাইকে দিতে পারে, বাট নিতে পারে শুধুমাত্র ও থেকে, তাই কারো থেকে নিতে পারবে না। সো উত্তর হলো সবগুলো। কোনটি ছাড় পোকার মেইল সেক্স ক্রোমোজোমের প্রতীক? আমি বলছিলাম না যে ভাই ওই যে এক্স 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 ওয়াই এক্স এক্স এক্সও, এটা পরীক্ষা আসবে। সো কোনটা হবে ভাই? আমাদের এক্সো পদ্ধতি। কোন পদ্ধতি? এক্সো পদ্ধতি। সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য কোনটা? সেক্স লিঙ্ক বর্ণান্ধতা। গাত্রবর্ণ, চোখের রং, এগুলো কিসের বৈশিষ্ট্য ছিল? পলিজেনিকের। ওকে। তারপরে রিসার্চ বানানোর বৈজ্ঞানিক নাম কি? মাকাকা মালুটা, মাকাকা মালুটা, মাকাকা মালুটা, মাকাকা মালুটা। ডান। তারপরে কি কোন রক্ত গ্রুপের মানুষের সংখ্যা বেশি? ও। আমরা এই যেমন রাখবা নোমান ভাইয়ের রক্তের গ্রুপ ছিল ও, সো ও হলো সবচেয়ে বেশি, ও হলো সবচেয়ে বেশি। তারপরে নিচের কোনটি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স? ভাই সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কোনটা বলো? বর্ণান্ধতা, এইডস, ব্লাড ক্যান্সার, যৌনবাহিত রোগ। ভাই বর্ণান্ধতা। কোনটা? বর্ণান্ধতা। ওকে। তারপরে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম মতবাদটি কোন বিজ্ঞানী দেওয়া? ভাই আমরা জানি এটা হলো ল্যামার্কের দেওয়া। কার দেওয়া? ল্যামার্কের। আর মেন্ডেল এই ডারউইনের কোনটা ছিল? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এরপর আসে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, এটা কোন পুস্তকে প্রকাশিত হয়েছিল? ভাই থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কোনটা? আমাদের ডারউইনের। ডারউইনের কোনটা? ভাই অরিজিন অফ স্পেসিস। আর ফিলোসফিক জুলজিক কার? ল্যামার্কের। ডান। বায়োজেনিক ল, বায়োজেনিক ল কে দিছে ভাই? বায়োজেনিক ল দিছে আমাদের বিজ্ঞানী হ্যাকেল। বিজ্ঞানী হ্যাকেল, আর্নেস্ট হ্যাকেল। তারপরে কোনটা জীবিত বলো? ঘোড়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে সবার লাস্টে কোনটা ছিল? আধুনিক ঘোড়া কোনটা ছিল? আধুনিক ঘোড়া ছিল ইকুয়াস। সো জীবিত হবে কোনটা? জীবিত হবে ইকুয়াস। ওকে। সো আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি শর্টকাটেই তোমাদেরকে একদম পুরো চ্যাপ্টার কভার করে দিতে পারছি, এবং যতটুকু পড়াইছি বিলিভ ইট অর নট, এটা তোমার জন্য মোর দেন এনাফ হবে আশা করি। আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে তাতে এইটুকু এনাফ হবে। সো তোমার এখন কাজ হবে বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করা। বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করা, যত প্র্যাকটিস করবা তোমার পরীক্ষা তত ভালো হবে। ওকে। এবং যেটা বলছি ভাই, এক্সাম সেন্ট্রিক পড়াশোনা শুরু করতে হবে। আমাদের ক্লাসগুলো শেষ হলেই এক্সাম দিবা, পড়বা, এক্সাম দিবা, পড়বা, যে জায়গায় আটকাবা সেই জায়গায় তুমি আবার এসে ক্লাস করবা। এটা হলো আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি হবে। ঠিক আছে?
সো এখন আমাদের কাজ হবে যতটুকু পড়াইছি এটা নিজে পড়া, নিজে পড়ে বেশি বেশি প্র্যাকটিস করা। ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।